যে গোল্ডেন পিরিয়ড অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এটা নাকি শেষ হয়ে গেছে। যখন যারা যেভাবে কাজ করেছে তারা সেটাকে গোল্ডেন পিরিয়ডই মনে করেছে, কিন্তু চেঞ্জটাকে অ্যাডাপ্ট করতে হয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ব্যাগের মধ্যে কি কি থাকে? ওই চামড়ার ব্যাগ। ব্যাগে সবার ওপরে যেটা রাখা উচিত সেটা তোয়ালে, কারণ ওখানে বিভিন্ন ওষুধ বিভিন্ন গিফট আছে। ডাক্তারবাবু দেখে ফেললে বলবে এটা আমায় দাও। বিহারের একজন ডাক্তার পার্টনার, তার শখ ছিল হলো তাকে তিনি রাত্রির 11টা 12টা 1টা 2টোর সময় মিট করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো উনি যখনই আসতেন ওরা তখনই উনি ওদেরকে বসিয়ে রেখে দোতলায় গিয়ে সেতার বাজাতে শুরু করতেন, এবং সেতারটা শুনতে হবে নিচে যারা আছে, যারা যারা এরকম শুনছে তাদের প্রোডাক্ট উনি লিখবেন। একটু সহজে বুঝি যে এমআর হতে গেলে কি করতে হয়। শীত গরম রোদ্দুর থাকবে, এইটার হিট যে নিতে পারবে সেই এই প্রফেশনে ওয়েলকাম। আচ্ছা, শুনলাম নাকি সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা নাকি এই 2 হুইলারের 50% স্টেক হোল্ডার সবাই নাকি নিয়েছে। পোস্ট কোভিড হ্যাভিং 2 হুইলার ইজ আ মাস্ট। বহরমপুরে তখন বাবা সুপারিনটেন্ডেন্ট, দেখতাম বারোজ ওয়েলকাম বা অন্যান্য কোম্পানি বহরমপুরে মিট করতে এসছে কলকাতা থেকে, ভাই বাড়িতে তাদেরকে মা খাওয়াচ্ছে দুপুরবেলা, তারা দুপুরবেলা খেয়ে যাচ্ছে। তো আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যদি ভবিষ্যতে হই, কিরকম স্যালারি পেতে পারি? তুমি ট্রেনিংয়ে নিজেকে যত ভালো করে এস্টাবলিশ করতে পারবে তুমি কিন্তু তত ভালো জায়গায় জব পেতে পারবে। আমার পাশের পাড়ার ছেলে ইতিহাস দিয়ে পড়াশোনা করেছে, হিস্ট্রি ছিল, জিওগ্রাফি ছিল, তারপরে হঠাৎ করে দেখতে পাচ্ছি যে সে ভালো কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে। তো সে কি ডাক্তারবাবুকে গিয়ে ইতিহাস ভূগোল শোনাবে? নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। এতদিন ধরে আমরা ইনজেকশন পডকাস্টে প্রচুর ডাক্তারবাবুদের ইনভাইট করেছি। তাদের আলোচনার মাধ্যমে আপনারা অনেকটা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে অ্যাওয়্যার হয়েছেন। আজকে একটা ভিন্ন স্বাদের এপিসোড, যাদেরকে ছাড়া ডাক্তারবাবুদের কিন্তু একটুখানি সমস্যা হতো, মানে ডাক্তারবাবুদের বন্ধু বলা যায় যাদের। একদম ডাক্তারবাবুদের বন্ধুই বলা যায় তাদের। তারা বিভিন্ন রকম ওষুধের ইনফরমেশন ডাক্তারবাবুদের কাছে পৌঁছে দেন, খুব দরকারি জিনিস। ডাক্তারবাবুরা তো সবসময় বইয়ের পাতা উল্টে দেখতে যাচ্ছেন না যে কোন ওষুধটা আসছে, নতুন কি ওষুধ এসেছে, সেই ইনফরমেশনগুলো যারা দেন তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। খুব একটা বড় কাজ করেন ডাক্তারদের জন্য, সমাজের জন্য। আর এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কিভাবে ট্রেনিং দেওয়া হয় সেই নিয়ে কথা বলতেই আজকে আমাদের সাথে রয়েছেন মিস্টার তমাল চ্যাটার্জি, ম্যানেজিং ডিরেক্টর অফ কেরিওগ্রাফ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। ওয়েলকাম স্যার। নমস্কার সায়ন। নমস্কার ডক্টর কুশল নারায়ণ। হ্যাঁ, ইটস লাভলি, এসে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আপনাকে পেয়ে আমাদেরও ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলুন, এই যে এমআর যারা রয়েছেন তারা দেখেছি গিফট নিয়ে ডাক্তারবাবুদের এই চেম্বারের বাইরে ওয়েট করেন, কখনো ফুলদানি, কখনো। ওনারা কি সেলসম্যান আদতে? দেখুন, আপনি যেটা দেখেছেন সেটা বাস্তবে কিছুটা ঠিক নিশ্চয়ই। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে একটা ইন্ডাস্ট্রি যেখানে আমাদের চিকিৎসার যে অ্যাডভান্সমেন্ট, সেই যে নতুন নতুন ড্রাগ মেডিসিন আসছে, সেই ইনফরমেশনটা ডাক্তারবাবুর কাছে পৌঁছানোর জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টরকে ভিজিট করেন। আচ্ছা। সো তারা কিন্তু বেসিক্যালি ব্র্যান্ডটাকে, তার মলিকিউলটাকে ডক্টরের কাছে প্রমোট করে অ্যাজ ওয়ান অফ দ্য চয়েসেস। ওকে। প্রত্যেকটা পেশেন্ট একটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, একটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট। আপনি যদি 4 জন পেশেন্টকে একই ইন্ডিকেশনে ডক্টরের কাছে পাঠান, ডক্টর হয়তো 4 জনকে 4 রকম প্রেসক্রিপশন করবেন, কারণ 4 জনের মানব দেহটা অন্যরকম। একদম। সো ডক্টর কি প্রেসক্রিপশন করবেন সেটা ওনার ডিসক্রিপশন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার ব্র্যান্ড সেখানে কি আছে, তার কি সলিউশন আছে, তার রিসার্চ প্রোডাক্ট কি আছে, সেই সংক্রান্ত সব তথ্যগুলো ডক্টরবাবুকে আপডেট করবে। মানে আমি ওটা মজা করেই বলছিলাম, আসলে অনেকেরই মনে হয় যে এমআর আর সেলসম্যান বোধহয় একই জিনিস। তারা বোধহয় ডাক্তারবাবু বাইরে চেম্বারে দাঁড়িয়ে থাকেন এবং ওষুধ বিক্রি করার জন্য। এটা যে আদতে নয়, হ্যাঁ, সেটাই ডাক্তারবাবু একবার বুঝিয়ে বলবেন। এমআরের কাজটা কিন্তু ওইরকম নয় যে সে ওষুধটা বিক্রি করতে আসে। তার সবচেয়ে বড় কাজটা হলো ইনফরমেশন দেওয়া। মানে কি ইনফরমেশন? কি নতুন ওষুধ এসছে বা যে ওষুধগুলো আছে সেগুলোকে আবার ডাক্তারকে একটু মনে করিয়ে দেওয়া, এই জিনিসগুলোই করে। খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু। মানে কোনো একটা নতুন মলিকিউল আসছে, কোনো একটা নতুন ড্রাগ আসছে যেটা আপনার খুব কাজে আসবে, ডাক্তারবাবুর কাছে কিন্তু প্রথম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসেই সেই তথ্যটা দিয়ে যান। তো ডাক্তারবাবু থেকে শুনলেন। এইবার ইনজেকশন পডকাস্টে একটা যুগান্তকারী জিনিস ঘটতে চলেছে। সাধারণত ডাক্তারবাবুরা ফার্মা কোম্পানি থেকে গিফট পেয়ে থাকেন, কিন্তু আজকে আমাদের ডাক্তারবাবু এই ফার্মা ইন্ডাস্ট্রির একজন পার্ট।
তমাল চ্যাটার্জি মহাশয়কে আমরা গিফট দেবেন, তাই তো? একদম। এই যে যেরকম, হ্যাঁ, তো তমালবাবু এই যে শালিমারের পক্ষ থেকে ঐতিহ্যবাহী আমাদের রান্নাঘরের আপনার সমস্ত কিছু রয়েছে, এবং তার সাথে রয়েছে এই যে তেল, বিখ্যাত কৌটো। বিখ্যাত কৌটো, এবং এটা জানেন আমরা বাড়িতে মাল্টিপারপাস কাজে ব্যবহার হয়েছে, লম্ফ থেকে শুরু করে চাল মাপা চাল মাপার জিনিস। বা থ্যাংক ইউ সো মাচ এখানে হেল্প করা আমাদের আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা দিয়ে যা রান্না করবেন আমাদেরও খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা মেনু বলে দেবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ফুল টিমকে ইনভাইট করছি। এবার তমালবাবু একটু সহজে বুঝি যে এমআর হতে গেলে কি করতে হয়। দেখুন, আজকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ওয়ার্কিং প্যাটার্ন, নিড প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। আজকে যদি আপনি দেখেন যে 2-3 দশক আগে ডক্টরের সঙ্গে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যে কন্ট্যাক্ট টাইমটা ছিল সেখানে অনেক বেশি সময় পাওয়া যেত, তো সেখানে সায়েন্স নিয়ে অনেক আলোচনা হতো। তার ফলে তখন বিএসসি কিংবা বিফার্ম ক্যান্ডিডেটদেরই রিক্রুটমেন্ট হতো। এখন স্পেশালাইজেশন আসার ফলে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সংখ্যা অনেক বেড়ে গেছে এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সংখ্যাও বেড়ে গেছে। তার ফলে ডক্টরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রতি টাইম দেওয়ার জায়গাটাও কমে এসছে। সো আগে যেটা ছিল সায়েন্স ড্রিভেন, এখন সেটা হয়ে গেছে কমিউনিকেশন ড্রিভেন। সো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে ফার্স্ট যেটা লাগবে হচ্ছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু বি গুড ইন ইংলিশ কমিউনিকেশন। আপনি ডক্টরের চেম্বারে গিয়ে স্যার কেমন আছেন, ভালো আছেন, বিরাট কোহলি ভালো খেলছে, ফাইন, বাট হোয়েন ইট কামস টু দ্য প্রোডাক্ট, দ্য সায়েন্স, এটা ইংরেজি ছাড়া হয় না। তাহলে ফার্স্ট অফ অল তার ইংলিশ কমিউনিকেশন ভালো হতে হবে। সে সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, বিবিএ যে কোনো গ্র্যাজুয়েশনই হোক না কেন। আর কোম্পানি প্রেফার করে ক্যান্ডিডেট রিক্রুট করতে বিলো 26 ইয়ার্স, যাতে একজন বাই চয়েস ভালোবেসেই প্রফেশনে আসছে। সো আমি যদি সামারাইজ করি, এনি গ্র্যাজুয়েট বিলো দ্য এজ অফ 26 ইয়ার্স উইথ গুড কমিউনিকেশন স্কিল, আর যার মধ্যে একটুখানি চ্যালেঞ্জ নেওয়ার অ্যাপটিটিউড আছে, কারণ এই জবটা অনেক রেজিকশান আছে। আপনি কেমিস্টকে গিয়ে বললেন যে ডক্টর ঘোষ বলেছেন এই মেডিসিনটা লিখবেন, আপনি রাখুন। কেমিস্ট বললেন ভাই রাখবো না আমি। ডক্টরকে গিয়ে বললেন আমার এই ব্র্যান্ডটা এসছে, আপনি প্রেসক্রাইব করুন। ডক্টর বললেন আমি তো অলরেডি অন্য ব্র্যান্ডটা প্রেসক্রাইব করছি, আমার পেশেন্টটা ভালো সেরে যাচ্ছে, শুধুমাত্র আমি চেঞ্জ করবো কেন, পেশেন্টের উপর এক্সপেরিমেন্ট করবো কেন? সো দেয়ার উইল বি লট অফ রিজেকশনস। সো এই রিজেকশন নেওয়ার যার ক্যাপেবিলিটি আছে এবং সেটাকে যে হ্যান্ডেল করতে পারবে, সেই এই ফিল্ডের জন্য অ্যাসপায়ার করুক। একদম, আপনাকে যদি জীবনে প্রচুর মেয়েরা রিজেক্ট করে থাকে, আপনার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার। এই যে রিজেকশন এবং কমিউনিকেশন স্কিল, এটা তো খুবই প্র্যাকটিক্যাল বা ফিল্ড বেসড একটা ট্রেনিং। এই ট্রেনিংটা আপনারা কি করে দেন? সবার আগে হচ্ছে যে ছাত্র বা ছাত্রী ট্রেনিংটা করবে তার মধ্যে ক্যান ডু অ্যাটিটিউডটা থাকতে হবে, যে আমি পারবো। রাইট। ইংলিশে সে কমফোর্টেবল নয়, তাই জন্যই সে ট্রেনিং নিতে আসছে বা প্রশিক্ষণ নিতে আসছে। আমি একটা কথাই বলি, তুমি যদি পরিষ্কার বাংলা ভাষায় কথা বলতে পারো, তুমি ইংরেজিতে বলতে পারবে, তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে। আর ইংরেজি ভালো না বলতে পারাটা কোনো অন্যায় না। একদম একদম। কি করে তার ফ্লুয়েন্সি বাড়াতে হবে সেই টেকনিকটা আমাদের। না সায়ন, আপনি তো কলকাতা থাকেন, হিন্দি বলেন, আমি শুনেছি যদি 1 মাস উত্তরপ্রদেশে থেকে আসেন, আপনার হিন্দি বলাটা একই রকম থাকবে না? ভালো হবে? ভালো তো হবে। কেন ভালো হবে? কারণ প্র্যাকটিস এবং শোনা, আমার বারবার শোনা হচ্ছে, আর বলতেই হবে। আমার বলাও খারাপ হয়, তার কারণ আমার শোনাও কম হয়। ওই সেম থিং, যখন সে কোরিওগ্রাফি ট্রেনিংয়ে ভর্তি হচ্ছে, তার সেই প্র্যাকটিসটা আমরা করিয়ে দিচ্ছি, তার টাংটা আমরা মুভ করতে হেল্প করছি যাতে তার জড়তাটা কাটে। আমরা তাকে ভুল বলতে এনকারেজ করছি, ভুল বলতে বলতে সে ঠিক বলবে। সো এই গেল হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ডলি হচ্ছে ফিল্ডের যে রিজেকশনটা, আমাদের এই ট্রেনিংটার মধ্যে একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আছে। আমরা আমাদের ছাত্রদের মার্কেট সার্ভে করানোর জন্য ফিল্ডে পাঠাই। ডক্টরবাবু বুঝবেন, ধরুন আমি একটা মলিকিউল বলে দিলাম যে ওফ্লক্সাসিনের কটা ব্র্যান্ড আছে, তুমি তোমার এই এরিয়াতে 50টা কেমিস্টে সার্ভে করবে, তার কম্পিটিটার কারা কারা আছে, কম্পিটিটিভ ব্র্যান্ড কী আছে, কোন কোন ডক্টররা লিখছেন, কি তার প্রাইস। তাহলে যখন সে কেমিস্টে যাচ্ছে, কেমিস্ট তো প্রথমেই তাকে উত্তর দেবে না, রিজেক্ট করবে। ভিড়ের সময় গেলে হবে না, যখন কেমিস্ট ফাঁকা থাকবে তখন যাবে। সো এই প্র্যাকটিক্যাল এক্সপোজারটা দিই। আর কি করি আমরা, আমাদের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে একজন ফিজিশিয়ান ডক্টর আসেন, উনি এসে বলেন হোয়াট আর দ্য এটিকেটস, ডুজ অ্যান্ড ডোন্টস অফ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। একটা ইন্টারাকশন হলো। ফার্মাসিউটিক্যাল কোম্পানির ম্যানেজাররা আসেন, তারা এসে বলেন তারা ইন্টারভিউর সময় কোনটার উপর বেশি জোর দেয়, নম্বর
না অ্যাটিটিউড। তো এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছিল ধরুন আমার পাশের পাড়ার ছেলে ইতিহাস দিয়ে পড়াশোনা করেছে, হিস্ট্রি ছিল, জিওগ্রাফি ছিল, তারপরে হঠাৎ করে দেখতে পাচ্ছি যে সে একটা ভালো কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে, তো সে কি ডাক্তারবাবুকে কি ইতিহাস ভূগোল শোনাবে? না না না, সেই ডাক্তারবাবুকে দিয়ে সায়েন্সটাই বলবে। তো আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে নন সায়েন্স গ্র্যাজুয়েটরা কীরকম করে আসছে। আমি সেটাই জিজ্ঞেস করতে দেখুন, চাইছি। আগে আমরা ভিজুয়াল এডের মাধ্যমে আমরা ডক্টরকে বোঝাতাম, এখন সেটা ট্যাবের মাধ্যমে হয়ে গেছে। তার ফলে কি হয়েছে, সায়েন্সটা কিন্তু কম্পিউটার ট্যাব বোঝাচ্ছে, 3 ডাইমেনশনাল জিনিস আমাকে বলতে হচ্ছে না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে একজন গ্র্যাজুয়েট, যাকে মিট করছে, হি ইজ আ গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অর ডিএম ইন সায়েন্স, তাকে বেশি বলতে লাগে না, উনি বুঝে যাচ্ছেন। কিন্তু এই কমিউনিকেশনটা এখন টেকনোলজির মাধ্যমে এত এফিশিয়েন্ট হয়ে গেছে, তার ফলে ইংরেজি বলার কমিউনিকেশনটা ভালো থাকে, তাহলেই আমি কমিউনিকেটটা করতে পারবো। আমার খুব কিউরিয়াসিটি হচ্ছে, যেহেতু আমি তো জানি না, আমি দেখেছি কিছু একটা দেখান, মানে সোজাভাবে বলতে গেলে কি হয়, যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আগে যখন যেত তখন ওদের একটা ভিজুয়াল এড, মানে একটা এরকম বইয়ের মতো জিনিস, যেটা ওরা পাতা উল্টে উল্টে ডিটেলিং বলে ওদের ভাষায়, তো আমাদের এরকম করে উল্টে উল্টে যে এই ড্রাগ, আচ্ছা এই 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 ডোসেজ, এরকম করে বলতো। কিন্তু এখন সেই জিনিসটা একদমই চলে গেছে, এখন একটা ট্যাব নিয়ে ঢুকে দেখাচ্ছে। যারা দেখেছেন যে ডাক্তারবাবুদের কাছে এমআরআই এসে ক্যালেন্ডারের মতন একটা জিনিস দিয়ে কী সব যে বলতে থাকে আমরা বুঝতে পারি না, ডাক্তারবাবুরা শোনেন, আমরা খালি দেখি, সেটাই তমলবাবু ডেমনস্ট্রেট করে দেখাবেন কীভাবে হয়। আমি ধরে নিন ডাক্তারবাবু। আচ্ছা দেখুন, এটাকে বলা হয় ভিজুয়াল এড। এইটা যখন ডক্টর দেখছেন, উনি দেখতে পাচ্ছেন এখানে একটা হার্টের ছবি আছে, সো উনি কিন্তু বুঝে গেলেন মলিকিউলটা ডিলিং উইথ কার্ডিওভাস্কুলার, এখানে তার ডোজিং আছে, এখানে তার ব্র্যান্ড আছে। তাহলে আমি যে কমিউনিকেশনটা করছি সেটা কিন্তু ডক্টর তার পুরো এসেন্সটা পেয়ে যাচ্ছেন ইন আ ভেরি ফ্র্যাকশন অফ আ সেকেন্ড। তার ফলে আমার মলিকিউলটা কী নিয়ে, কোন সিস্টেমের উপরে কাজ করবে, কি তার ইন্ডিকেশন, এটাকে বলা হয় হচ্ছে ভিজুয়াল এড। আচ্ছা, এটা একটু যদি উল্টান, হ্যাঁ, জুন মাসে যাই। আচ্ছা আচ্ছা, এটাও হার্ট আছে, হার্ট, হ্যাঁ, কার্ডিও, ধরুন এটা একটা কার্ডিওভাস্কুলার কোম্পানি, হার্ট আছে, এটা আপনি কি বুঝছেন বলুন? এটা তো পেটের, হ্যাঁ, তাহলে পাকস্থলীর ছবি আছে, হ্যাঁ, ডাইজেস্টিভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটা ভালো লাগছে আমার। এটা পায়ের, মানে অর্থ, হ্যাঁ, তাহলে আমি কিন্তু কিছু বলছি না, দেখুন আমি একদিনে বুঝে গেলাম এটা। তাহলে এই হচ্ছে জিনিসটা। আচ্ছা, তো এটা যখন আগে আমরা বোঝাতাম তখন কি হতো, মানে আপনার দিকে পুরো জিনিসটা আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পেছনে আছে, এই পুরো জিনিসটা তাকে বোঝাতে হতো তার মগজাস্ত্র থেকে। সো সেখানে সায়েন্স ওয়াজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন কি হচ্ছে, আমি ট্যাবে যখন আপনাকে এরকম করে বোঝাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আর ট্যাব আপনাকে সায়েন্সটা বুঝিয়ে দিচ্ছি। আপনার যেটুকুনি কোয়ারি আপনি সেটা আমাকে জিজ্ঞেস করছেন, তার ফলে আমার ওই ধরুন 10 সেকেন্ড কি আপনি 30 সেকেন্ড যে টাইমটা দিলেন, তার মধ্যে এফেক্টিভ কমিউনিকেশনটা আমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক ঠিক ঠিক। সো আর্লিয়ার ইট ওয়াজ দ্য এন্টায়ার সায়েন্স হুইচ আই হ্যাভ টু টেল উইদাউট সিইং ইট। সো নলেজ অফ সায়েন্স ওয়াজ ভেরি প্রিডমিনেন্টলি ইম্পর্টেন্ট। টুডে কমিউনিকেশন has become important. এখন আছে আর্ট অ্যান্ড সায়েন্স, আর্ট অ্যান্ড সায়েন্স বেরিয়ে যাচ্ছে। ঠিক। আচ্ছা তমলবাবু, এই কেরিয়ারে গ্রোথ অপরচুনিটি কিরকম? আপনাকে ধরুন আমি একটা আইআইএম থেকে আপনি পাশ করলেন, রিজিওনাল ম্যানেজার করে বসিয়ে দিলাম, ডাক্তারের চেম্বারে কি হয় কিন্তু আপনি জানেন না, সেই স্ট্র্যাটেজিটা আপনি করতে পারবেন না। সো একজন যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জয়েন করছে, আজকের কনটেক্সটে অ্যাভারেজে 3 to 5 years হি বিকামস অ্যান এরিয়া ম্যানেজার, যখন তাকে 6 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট করে। আমি যদি ওয়েস্ট বেঙ্গলকে দেখি, ওয়েস্ট বেঙ্গলে সাধারণত একটা স্ট্যান্ডার্ড কোম্পানির 4 জন এরিয়া ম্যানেজার থাকে, কলকাতা নর্থ একজন, কলকাতা সাউথ একজন, শিলিগুড়ি বেস করে একজন, আর বর্ধমান বেস করে একজন। তাহলে 24 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই 4 জন এরিয়া ম্যানেজারকে রিপোর্ট করছে। তার ওপরের ধাপ হচ্ছে যিনি রাজ্যের হেড, তাকে রিজনাল ম্যানেজার বলা হয়, তিনি একটা স্টেটের হেড। এরকম 4-5টা স্টেট, মানে বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড নিয়ে হলো হচ্ছে ইস্টার্ন রিজন, জোনাল ম্যানেজার, তার আন্ডারে 4টে রিজনাল ম্যানেজার, হয়তো 20টা এরিয়া ম্যানেজার, 80 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারপরে ন্যাশনাল সেলস ম্যানেজার, জিএম, ভিপি। না দ্য বিউটি অফ দ্য প্রফেশন লাইজ ওভার হিয়ার
আপনি যে কোনো জোনাল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ভিপির যদি আপনি কেরিয়ার হিস্ট্রি দেখেন বা তার বায়োডাটা দেখেন, দেখবেন তিনি তার কেরিয়ার শুরু করেছেন অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সো আজকে একটা গ্র্যাজুয়েশন পাশ করার পরে যে কোনো একটা অর্গানাইজেশনের টপ অবধি পৌঁছনো কোনো প্রিমিয়াম জায়গার ম্যানেজমেন্ট ডিগ্রি না নিয়েও একমাত্র কিন্তু ফার্মাসিউটিক্যালেই সম্ভব। কারণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা এত চেঞ্জ করছে, এত নতুন নতুন ওষুধ আসছে, এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, প্রত্যেক 6 মাস অন্তর ইন্ডাস্ট্রি মানে কোম্পানি তার পিপলকে ট্রেন আপ করে। সো ইনবিল্ড ট্রেনিংটা প্রচণ্ড স্ট্রং ফার্মা সেক্টরে। আপনি যদি ফার্মাসিউটিক্যালের যে কোনো একটু সিনিয়র ম্যানেজারের সঙ্গে কথা বলেন, দেখবেন তার একটা কোয়ালিটি আছে, সেটা কিন্তু এই কোম্পানিতে থাকার সঙ্গে, এই ডাক্তারবাবুদের সঙ্গে মেশার সঙ্গে। আজকে ধরুন একটা কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার মিটিং হবে, সেই কনফারেন্সটা হয়তো কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্পন্সর করছে। এন্ড টু এন্ড কোঅর্ডিনেশনটা কিন্তু একজন ম্যানেজার করছেন। তো তার মধ্যে যদি সেই নলেজ বেসটা এবং স্কিল অফ কমিউনিকেশনটা থাকে, তবেই ডাক্তাররা তার কথা শুনবেন। সো গ্রোথ এটা একটা এমন প্রফেশন যেখানে ইটস ট্রিমেন্ডাস। খুব ভালো। ফার্মাসিউটিক্যাল গ্রোথ তো ফার্মাসিউটিক্যাল কোম্পানির গ্রোথ রাদার হলে তো খুবই ভালো। কিন্তু ধরুন কেউ যখন আপনাদের ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ টার্গেট ফুলফিল করতে না পারে, তো আপনারা কি শাস্তি দেন? টার্গেট ফুলফিল না করতে পারলে চাকরি চলে যায়। এইটা হচ্ছে একটা কথা যেটা বাজারে প্রচলিত, আর সেলসে চাকরি থাকে না। হ্যাঁ, আপনারা হায়ার অ্যান্ড ফায়ার করেন। হ্যাঁ, প্রচলিত। ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো অর্গানাইজেশন কিন্তু অবজেক্টিভ ফুলফিলমেন্টের জন্যই ক্যান্ডিডেটকে নেয়, মাইনে দেয়। এটা আমাকে আগে মেনে নিতে হবে। চ্যারিটির জন্য কোম্পানি চলে না। নাও একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ফার্স্ট টার্গেট হচ্ছে ডক্টর মিট করা। সে যদি তার ডক্টরদেরকে মিট করেন, তার যেটা নির্দিষ্ট সেলস হওয়ার কথা সেটা হবেই। যদি না হয়, তার যারা ম্যানেজার আছেন তারা গাইড করবে যে কোথায় গ্যাপটা হচ্ছে। এমন হতে পারে ধরুন আমাকে যে টেরিটরি দেওয়া হয়েছে, আমার প্রোডাক্ট কার্ডিওভাস্কুলার, সেখানে কার্ডিওলজিস্টই কম। আমি খুব খাটছি, কিন্তু কাদের উপর খাটছি? গাইনি পেডিয়াট্রিকের উপরে। প্রেসক্রিপশন হচ্ছে না। কিংবা এমন হতে পারে আমার প্রোডাক্টের দামটা হয়তো বেশি, যে মার্কেটে আমি কাজ করছি সেখানকার ইকোনমিটা অত ভালো নয়। সো ডক্টররা লিখলেও প্রেসক্রিপশনটা অনার হচ্ছে না। তাহলে এইটা যে অ্যানালিসিস করার ক্যাপেবিলিটি তার এরিয়া ম্যানেজারের। সো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টর লিস্ট অনুযায়ী প্রমোট করবে। যদি ডিজায়ার রেজাল্ট না আসে, সেখানে ম্যানেজারিয়াল ইনপুট আসবে, কারুর চাকরি যাবে না। কিন্তু আমার যদি মিট করার হয় 200 ডাক্তার পার মান্থ, আর প্রত্যেক মাসে আমি যদি 60, 70, 90 করে ডক্টর মিট করি, আমার যদি চাকরি টার্গেট না হয়, আমার চাকরিটি যাবে। ধরুন আমার কোম্পানি আমাকে টার্গেট দিয়েছে 5 বাক্স ম্যালেরিয়ার ওষুধ বিক্রি করতে হবে। আমি 1 মাস শুধু ম্যালেরিয়া নিয়েই কাজ করলাম, 100 জন ডক্টরকে প্রচণ্ডভাবে প্রমোট করলাম। আমাকে দেখলেই তারা ম্যালেরিয়ার নাম ধরে ডাকে। কিন্তু সেই মাসে যদি ম্যালেরিয়া না হয়, কুশলবাবু কি ম্যালেরিয়া প্রেসক্রিপশন করতে পারবেন? অসম্ভব। তাহলে সেল কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হাতে নেই। হি ক্যান অনলি প্রমোট। আপনার যে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সেল করে না প্রমোট করে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ক্যান অনলি প্রমোট। কোন ব্র্যান্ডটা কখন ইউজ হবে সেটা কিন্তু ডক্টর ডিসাইড করেন। আর একটা এক্সাম্পলে আসি, অনেক কোম্পানি অ্যাজিথ্রোমাইসিন আছে। কোভিডের সময় অ্যাজিথ্রোমাইসিনের সেল হু হু করে বেড়ে গেল। সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জন্য না ডিজিজ প্যাটার্নের জন্য? একদম। সো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হাতে সেল আছে, এ কথাটা আমি অন্তত মানে ওই ফিলোসফিতে আমি মানি না। উই ক্যান অনলি প্রমোট। আচ্ছা, গুবলুটা কি? গুবলু এই যে এটা খুব ভালো, মানে আপনার প্রসঙ্গেই এই জিনিসটা উঠলো যে ডক্টর মিট করাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু একটা সময়, মানে যদি আমরা একটু পিছনের দিকে যাই, মানে এখনকার ওয়ার্ক ফ্রম হোম শুরু হওয়ার আগে, হ্যাঁ, এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যে ওয়ার্ক ফ্রম হোম, এই গুবলু জিনিসটা হলো বাড়িতে বসে বসেই ডক্টর মিট। এইটা নিয়ে আপনি একটু কিছু বলতে চান? দেখুন, প্রত্যেকটা প্রফেশনেরই কিছু ভালো মন্দ সব কিছু থাকে। নাও আমি এই টার্মটা ইউজ করছি না, কিন্তু হ্যাঁ, আগে অনেক রকম স্কোপ ছিল। দেখবেন আজকে কিন্তু অনেকে বলবে, একটু সিনিয়র যদি আপনি কারোর কাছে যান, যে আমাদের সময় একটা গোল্ডেন এজ ছিল, তোরা এখন আর এই প্রফেশনে আসিস না, আগের মতো ওরা ভালো নেই।
কেন? পুরো পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনাকে হায়ার করেছে, কলকাতা ছেলেকে মুর্শিদাবাদে পাঠিয়েছে, বহরমপুর হেডকোয়ার্টার। তাহলে তাকে মাইনে দেওয়া হচ্ছে, রোজ কাজ করার জন্য ডেলি অ্যালাউন্স দেওয়া হচ্ছে বহরমপুরে। এবারে কোম্পানি তাকে স্যালারি দিচ্ছে, কোম্পানি তাকে কাজ করার জন্য, ফিল্ডে বেরোনোর জন্য অ্যালাউন্সও দিচ্ছে। তাহলে সে কাজ করছে কি করছে না সেটা জানার অধিকার কোম্পানির থাকে কি থাকে না? একদম। সো এখন কি হয়ে গেছে, আপনার মোবাইল ট্র্যাক রিপোর্টিং, অ্যাপের মাধ্যমে রিপোর্টিং। আপনি ডাক্তারের চেম্বারে 50 মিটারের মধ্যে গেলে তবে রিপোর্টিংটা হবে। আগে হ্যান্ড রিটেন রিপোর্ট ছিল, আজকের রিপোর্ট 7 দিন পরেও যেতে পারত। এখন দিনের দিন অ্যাপ থেকে রিপোর্টিং হচ্ছে কিংবা এক্সেলে রিপোর্টিং আসছে। এই যখন হ্যান্ড রিটেন যে রিপোর্ট করতো, আপনাদের ওখানে একটা টার্ম ছিল ঘিসিং, মানে ব্যাপারটা বলি, এই যে ধরুন কবে ডাক্তার মিট করতে হবে তার একটা ডেট আছে তো এদিনকে, তো সে পেরিয়ে গেছে ডেট, এবার রিপোর্ট করে তারপরে পোস্টাল ওই পোস্ট বাক্সের মধ্যে ফেলেছে। তো তার আগে তো স্ট্যাম্প মারলে তো ডেট কবে স্ট্যাম্প দেখে নেবে তো, যে আজকে 14 তারিখ। তো তখন কি করতো, স্ট্যাম্পটা মারার সময় স্ট্যাম্পটা মেরে একটু এরকম ঘুরিয়ে দিত, ডেটটা হয়ে যেত। আর একটা গল্প মনে পড়ে গেল এখানে, একজন কি করেছে, ওরকম হ্যান্ড রিপোর্ট লিখেছে, লিখে যে ডাক্তারকে রিপোর্ট করেছে যখন ওই পোস্ট বাক্সের মধ্যে ফেলেছে, তখন একজন খবর দিল ও তো 2 মাস আগে মারা গেছে। তো ততক্ষণ ওর রিপোর্ট ওই পোস্ট বক্সে ও ফেলে দিয়েছে। তখন ও শাবল টাবল সব নিয়ে চলে এসে পোস্ট বাক্স ভাঙছে যে ওই চিঠিটাকে বের করতেই হবে। তারপরে ভেঙেও ফেলেছে, তো দেখে হাজার হাজার চিঠি, তার মধ্যে থেকে ওটা বের করতে হবে, কারণ ওটা গেলে তো চাকরি চলে যাবেই। তা এই জিনিসও ছিল। হ্যাঁ, আপনি বলুন। কিন্তু এখন অনেকটা সিস্টেমেটিক হয়েছে, বললাম যে এখন পরকীয়াও করা যায় না ফোনের জন্য। আগে বলতে আমি ব্যস্ত আছি। আপনি যেটা বললেন আমি ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, মানে যেটা বলেছেন একদমই কারেক্ট, কাছাকাছি মানে কনসেপ্টটা। দেখুন আগে কি হতো, ধরুন আমার 5ই মে আমি ডক্টর মিট করলাম, তাহলে সেইটা আমি আমার লোকাল পোস্ট অফিসে পোস্ট করব, সেটা আমার বম্বে হেড অফিসে পৌঁছবে। তাহলে 8 তারিখ হতে পারে, 9 তারিখ হতে পারে, রিপোর্টের সঙ্গে খামটাকেও স্টেবল করে রাখা হতো, যাতে কবে কাজ আর কবে চিঠি এসছে। সো সাথে একসঙ্গে ধরুন 20 দিনের পোস্ট হচ্ছে, সেক্ষেত্রে কী হতো, ওই যেটা আপনি বললেন ঘিসিং ফরম্যাটটা হয়ে যেত। এখন আর সেগুলো হয় না, ঠিক আছে। আর এরকম যখন আপনি একটা এক্সাম্পল দিলেন, আর একটা এক্সাম্পল আমি দিই, যেটা হচ্ছে মালদা, মানে বিভিন্ন মানে জায়গাতে আমাদের মেডিকেল রেস্ট হাউস থাকে, যেখানে তারা একসঙ্গে থাকে, তাহলে একটু লিভিং স্ট্যান্ডার্ডটাও ভালো হয়, ফুডিংটাও ভালো হয়, কষ্ট একটু কম হয়। ওখানে একজন ছিলেন সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মিস্টার জ্যোতিষ দত্ত বলে নাম। মালদা মেডিকেল মানে রেস্ট হাউসে যারা থাকতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সকাল 9টার পরে কেউ রেস্ট হাউসে থাকতে পারবে না, প্রত্যেককে ফিল্ডে বেরিয়ে যেতে হবে। দ্যাট ওয়াজ দ্য কালচার, দ্যাট ওয়াজ দ্য ডিসিপ্লিন হুইচ মিস্টার দত্ত মেনটেন্ড ইন দ্যাট রেস্ট হাউস। সো অনেক সিনিয়ররাই কিন্তু খুব ঠিক পথে জুনিয়রদের পরিচালনা করেন। 2 নম্বর, আজকে একজন নতুন জয়েন করলো, বর্ধমানের ছেলে, শিলিগুড়ি পোস্টিং পেল, ডাক্তার তো কিছুই চেনে না, খুঁজে খুঁজে বার করতে হবে। আগে তো অ্যাপও ছিল না, গুগল ম্যাপও ছিল না। সে কিন্তু আরেকজন সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কাজ করতো, যে তাকে সব ডাক্তার চিনিয়ে দিত। সো এই ইন্ডাস্ট্রির ভিতরটা কিন্তু প্রচণ্ড কোহিসিভ, একে অপরকে প্রচণ্ড সাপোর্ট করে। তাই জন্য এটা কিন্তু অ্যাজ আ কমিউনিটি, ডাক্তারের চেম্বারে আমরা কম্পিটিটর, কিন্তু চেম্বারে বাইরে কিন্তু একে অপরের পরিপূরক। কারোর বাড়ির যদি কোনো সমস্যা হয়, ব্লাড কিন্তু অন্য একজন দিয়ে দিচ্ছে। এইরকম একটা বন্ডিং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ম্যানেজারদের মধ্যে আছে। আচ্ছা, এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এরিয়া স্টাডি বা জিওগ্রাফিক্যাল লোকেশনগুলোকে বোঝা। মানে আমি একটা কলকাতার ছেলে, আমার তো মুর্শিদাবাদ সম্বন্ধে জ্ঞান সীমিত, যে ওখানে বন্যা হয় কিনা, কি রোগ হয়, কোনো কিছু ওই ম্যালেরিয়া, ডেঙ্গু বা বন্যার পরবর্তী যে রোগগুলো হয় এরকম কিছু হয় কিনা, বা ওখানকার মানুষের মধ্যে কি ঘাটতি রয়েছে। তো এইটার ট্রেনিং আপনারা কিভাবে দেন? যে একটা কলকাতার ছেলে ধরুন বাঁকুড়ায় চলে গেল, ওখানকার ডাক্তারবাবুদের কীভাবে ডিল করবে? দেখুন, এটার কোনো ট্রেনিং ক্যারিওগ্রাফ দেয় না, এই ট্রেনিংটা কোম্পানি দেয়। আমরা কি প্রি জয়নিং ট্রেনিংটা দিয়ে দিই, মানে কোম্পানি দেখে নিচ্ছে যে ক্যান্ডিডেটটা ট্রেনেবল কিনা।
এবারে ধরুন একই কোম্পানিতে একজনের হয়তো এসএসকেএম, বিএম বিড়লা, কোঠারি পোস্টিং হবে, আর একজনের পোস্টিং হবে পুরুলিয়াতে। দুজনের কিন্তু ডক্টর প্যাটার্নের প্রোফাইল সম্পূর্ণ আলাদা। দুজনের কীরকম কমিউনিকেশন হবে, কী বিজনেস স্ট্র্যাটেজি হবে, সেটা কোম্পানি ডিসাইড করে দেবে, ওটার মধ্যে আমরা নেই। আমরা তার বেসিক জায়গাটা তৈরি করে দেবো যে সেই অ্যানাটমি ফিজিওলজিটা অ্যাবজর্ব করতে পারছে কিনা, জবটা সে জেনে যাচ্ছে কিনা। তো কেরিওগ্রাফের এই যে কোর্সটা, এটা কত দিনের? আমাদের 2 মাসের কোর্স, আমাদের 32টা অ্যাকাডেমিক ডেলিভারি হয়, এছাড়া আমাদের সেমিনার থাকে, আমাদের ফিল্ড ওয়ার্ক থাকে, আমাদের সার্ভে থাকে, তারপরে আমরা একজন স্টুডেন্টকে ইন্টারভিউতে পাঠাবো আনটিল অ্যান্ড আনলেস সে গেটস দ্য জব। 3টে ইন্টারভিউ দিয়ে ধরুন কেউ চাকরি পেল না, তার মানে সে কিছু না কিছু ভুল করছে। তাহলে তাকে ডেকে এনে আমরা আবার রিমক করে দেখব যে ইন্টারভিউয়ার কী বলল, তুমি কি বললে, ইন্টারভিউয়ার কী বলল, তুমি কি বললে। সেখান থেকে আমরা তার ডেভেলপমেন্টাল এরিয়াটাকে ফাইন্ড আউট করব, যাতে পরের ইন্টারভিউতে সে ওই যে মিস্টেক্সগুলো করেছিল সেগুলোকে রিপেয়ার করতে পারে। তমালবাবু, আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটা ব্যাগ থাকতো, চামড়ার। হ্যাঁ, যেটা দেখলেই বোঝা যেত যে ওই ব্যাগটার ডিজাইন কে করেছে, মানে ওর মধ্যে কি কি থাকে আমি বলুন তো। একদিন যদি কাউকে বাড়ি না ফিরতে হয়, তার জন্য যা যা লাগে ওই ব্যাগে থাকে। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছি, আমার খুব কিউরিয়াসিটি ছিল যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ব্যাগের মধ্যে কি কি থাকে ওই চামড়ার ব্যাগটার। দেখুন, এখন তো ব্যাগটা নেই, ব্যাগে সবার ওপরে যেটা রাখা উচিত সেটা তোয়ালে। আচ্ছা, কারণ ওখানে বিভিন্ন ওষুধ, বিভিন্ন গিফট আছে, ডাক্তারবাবু দেখে ফেললে বলবে এটা আমায় দাও। বা তোয়ালেতে মুড়িয়ে কিছু দিতে হলো, আমরা দেখেছি বিভিন্ন খবরের চ্যানেলে। না, ওটা অন্য প্রফেশনের ব্যাপার হচ্ছে ওটা। হ্যাঁ, যাই হোক, তোয়ালে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, এবারে ডেলি ওয়ার্ক প্ল্যান থাকে। ধরুন আজকে আমি এই মার্কেটে যাব, সেখানে যে যে ডাক্তারবাবুকে আমি মিট করব, তাদেরকে আমি যে ইনফরমেশনগুলো দিতে চাই সেই সায়েন্টিফিক লিটারেচারগুলো থাকবে। আগে বেশি স্যাম্পল প্রোভাইড হতো, স্যাম্পল এখন কমে গেছে, স্যাম্পল থাকবে। কোম্পানি যদি কোনো ইনপুট দেয় সেই ইনপুটটা থাকবে। একটা জলের বোতল থাকবে, গরমকালে আমরা বলতাম একটু গ্লুকন ডি রেখে দেবে, সেটা থাকবে। একটা পেন থাকবে, তার একটা অর্ডার প্যাড থাকে, যে কেমিস্ট থেকে যাতে অর্ডার নেওয়া যায় সেই অর্ডার প্যাডটা থাকবে। একটা ছোট্ট ফার্স্ট এড আমরা রাখতে বলি, যে হাত কেটে যেতে পারে, একটা কিছু একটা রাখার জন্য। কারণ আগের ব্যাগটা না এরকম যখন খুলতে হতো, ওখানে একটা মানে কি বলবো লোহার মতো মানে একটা মানে মেটেরিয়াল জিনিস থাকতো, সেখানে আমাদের নোকের এখানগুলো কেটে যেত। তো এই জিনিসগুলো আমরা ব্যাগে রাখতাম। আচ্ছা, এইবার আমি ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করতে চাই, আপনিও হেল্প করবেন। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে 3জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এলো এবং 3জন একই জিনিসের ওষুধ নিয়ে, একই মলিকিউল, একই দাম, 3টেই ভালো কোম্পানি, তুমি কোন এমআরকে চুজ করবে বা কোন এমআরের প্রোডাক্টটাকে চুজ করবে, কিভাবে ডিসাইড করো? মানে যেটা প্রথমে মনে পড়বে আর কি, যে প্রোডাক্টটা মনে পড়বে যে আচ্ছা এটাই লিখতে হবে, মাথায় যেটা আসবে। মাথায় যেটা আসবে মানে মাথায় যেটা এলো, ওই 3জনের মধ্যে কোনো একজনের কথা যেটা মাথায় এলো সেইটাই লিখবো। ও, মানে টপ অফ দ্য মাইন্ড যেটা থাকবে। আচ্ছা, মানে এই টপ অফ দ্য মাইন্ড জেনারেট করা যায় কি করে, অর্থাৎ মাথা থেকে খাতায় আসবে কি করে? হ্যাঁ, প্রেসক্রিপশনে। হ্যাঁ, ওনাদের একটা জিনিস আছে এতে। হ্যাঁ, মানে ব্রেন টু পেন, ঠিক বলছি তো? হ্যাঁ, ইয়েস। ওকে, মানে যেটা টপ অফ দ্য মাইন্ডে থাকবে ডাক্তারবাবু, সেটাই উনি লিখবেন। সো এইটা কিভাবে করে? এইটা হচ্ছে মানে টপ অফ দ্য মাইন্ডে তখনই থাকবে অ্যাকচুয়ালি যার সঙ্গে র্যাপোটা সবচেয়ে বেশি। ইউর কোয়েশ্চেন ওয়াজ ভেরি সিম্পল, একটা মলিকিউলে 3টে ব্র্যান্ড, 3টেই ভালো কোম্পানির, একই দাম। তাহলে এখানে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর কারা? 3জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, 3জন ব্যক্তি কিন্তু ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। মলিকিউল সেম, ব্র্যান্ড নেমটা ডিফারেন্ট, প্রাইস সেম। নাও আমি যখন ডক্টরের সঙ্গে আমার প্রোডাক্টটা ব্রিফ করছি, প্রোডাক্টের বাইরেও কিন্তু একটা আমি আছি। সাপোজ ডক্টর কুশল নারায়ণ ক্রিকেটের ভক্ত, অন্যরা গিয়ে প্রোডাক্ট দিয়ে শুরু করে, আমি গিয়ে আইপিএলের স্কোর দিয়ে শুরু করি। সো আই এনজয় আ ডিফারেন্ট ল্যান্ডস্কেপ ইন হিজ মাইন্ড স্পেস। সো যখন উনি চোখটা বন্ধ করলেন, ওই পার্টিকুলার মলিকিউলটার জন্য আমার মুখটা ভেসে এলো, আমার মুখের সঙ্গে আমার ব্র্যান্ডটা চলে এলো, সেটা ব্রেন টু পেন হয়ে গেল।
এটা যদি আমি রেগুলারলি করাতে পারি, এটাই হয়ে যাবে পেন হ্যাবিট। পেন হ্যাবিট, হ্যাঁ, ডক্টরের পেনে যেটা ফার্স্ট আসবে। সো এই র্যাপো ডেভেলপ করাটাই কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ। ধরুন একই কোম্পানিতে 5 জন ট্রেনিং নিল, 5টা হেডকোয়ার্টারে জয়েন করলো, 5 জনের কি সমান রেজাল্ট আসবে? আসবে না কোনো দিনই। তাহলে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা হচ্ছে প্রোডাক্ট প্রমোশনাল স্টাইল, স্কিল, র্যাপো বিল্ডিং, টেকনিক্স অফ কমিউনিকেশন, কনভিন্সিং, এগুলোর উপরে। আর একটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে হলো এই যে ফ্রিকুয়েন্টলি যে মিট করা, এই যেটা আপনি বললেন, মানে যে আমাকে বললো 3 জনের উদাহরণ দাও কাকে চুজ করবে, তো আমি যাকে দেখি যে একটা রেগুলার মিট করে, তার কোনো মানে অন্যথা হয় না, তো তাকে আমার মুখটা দেখেও এরকম হয় চেম্বারের দরজাটা খুললেই তাকে দেখলে তার প্রোডাক্টগুলোর কথা আমার মনে পড়ে যায়। মানে এটা খুব স্বাভাবিক, এত বছর ধরে আসছে, তো সেটাও কিন্তু বিশাল বড় একটা মানে প্রাধান্য পায়। একদম। আমরা তো বলি যে তুমি যখন ডক্টরের চেম্বারে যাচ্ছ, ডক্টর যদি তোমাকে তোমার নাম দিয়ে কিংবা কোম্পানির নাম দিয়ে কিংবা তোমার ব্র্যান্ড দিয়ে সম্বোধন করে, জানবে তুমি একটা স্পেস ক্রিয়েট করেছো। এবারে সেই স্পেসটা তোমাকে বাড়াতে হবে। আর একটা ভুল যেটা অনেকে করে ফেলে হচ্ছে, ডক্টরবাবু লিখছেন, পেন হ্যাবিট হয়ে গেছে, আমি অন্য কজনকে ফোকাস করি, উনি তো লিখছেন, কিন্তু কম্পিটিশন ইজ ফিয়ার্স। আমি যদি ওনাকে ভিজিটটা একটু কমিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার ওই স্পেসটা অন্য কেউ অকুপাই করে নেবে। সো একবার লিখছেন মানে উনি লিখতেই থাকবেন, এটা কিন্তু না। বেশ কিছু আগে এরকম কোম্পানি ছিল, কোম্পানির নাম আমি নিচ্ছি না, মানে খুব বড় বড় কোম্পানি ছিল, তারা এরকমই ছিল যে আমাদের প্রোডাক্ট তো লিখবেই, মানে কিছু অল্টারনেটিভ নেই, তো লিখতেই হবে। কিন্তু ওই আস্তে আস্তে ওই ভয়েডটা অন্যান্য ছোট কোম্পানি এমনভাবে ঢুকে তারা পুরো মার্কেটটাকে নিয়ে নিয়েছিল, এবং সেটা আমরা খুব খুব অনেক কোম্পানি দেখতে পাই। এক্সাম্পল, আপনি আপনার লাইফ মানে ক্যারিয়ার স্প্যানও পেয়েছেন। থাইরয়েডের একটা ব্র্যান্ড ছিল, একটা কোম্পানি তৈরি করতো, ঠিক আছে, অন্য কারো ছিল না, লিখতে বাধ্য, সে কোম্পানির আলাদা ইকুইটিও তো লিখতে বাধ্য। তা সেই ব্র্যান্ডটা যখন অন্যান্য কোম্পানি নিয়ে এলো, যারা ব্র্যান্ড লিডার ছিল তারা কিন্তু আজকে মার্কেটে নেই। থাইরয়েডের অসুখ বললেই সেই নামটাই লোকটা বলতো, হ্যাঁ, যে এটাই ঠিক, এবং লোকে স্টক করে রাখতো। আপনি বললেন যে এই যে ডাক্তারবাবুদের কারোর ধরে নিন ক্রিকেটের ইন্টারেস্ট রয়েছে, তো এরকম ডাক্তারবাবুদের কি অদ্ভুত অদ্ভুত ইন্টারেস্ট কি দেখেছেন? মানে ধরুন কোনো মঙ্গোলিয়ার ঘোড়ার শখ রয়েছে বা বিজয় মালিয়া টাইপের ডাক্তার, তো তখন কী সব ভাবেন আপনারা? দেখুন, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। ডক্টর বাবুর ইন্টারেস্টের ইনফরমেশন আপনাকে দেবে। দুষ্টু ডাক্তার ভাবুন, ওইসব ইন্টারেস্ট আছে। দেখুন, আমি যেটা ডিল করেছি সেটা হচ্ছে ডক্টরের ইন্টারেস্ট এরিয়া আপনাকে বলতে পারবে হচ্ছে তার কম্পাউন্ডার, তার ডক্টর আর নিয়ার বাই কেমিস্ট। আপনি ডক্টরের চেম্বারে গেলেন, দেখবেন এটা লোকনাথ বাবার বড় ছবি আছে, বাইরেও আছে ভেতরেও আছে, একটা ফিলিং পেলেন। পরের দিন একটা ছোট্ট লোকনাথ বাবার ছবি নিয়ে যান, কলটা করুন, করার পরে বলুন, স্যার আপনার পারমিশন নিয়ে আপনার টেবিলে কাঁচের তলায় কিটা রাখতে পারি? স্যার আপনার ট্রিটমেন্ট আর বাবার আশীর্বাদে পেশেন্টরা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বলুন, ইউ ক্রিয়েট আ ডিফারেন্সিয়াল অর নট? আর যদি শ্রীদেবীর ছবি থাকে তখন কিভাবে ডিল করবো? সেটা যে করবে তাকে বুঝে নিতে হবে। শ্রীদেবীর সিনেমা দুটো ডিভিডি আপনার, তার লাস্টে জাহ্নবী কাপুরের ছবি দিয়েছে, ওটা তো হয়ে গেছে। আমার ট্রিটমেন্ট আর শ্রীদেবীর নাচ দুটো মিলে একটা পেশেন্টকে সুস্থ করতে পারে। না জোকস অ্যাপার্ট, এগুলোকে আপনারা কোনোভাবেই সিরিয়াসলি নেবেন না, এগুলো আমরা মজার জন্য একটা স্যারও এক্সাম্পল দিলেন, আমরাও একটা এক্সাম্পল দিচ্ছি। কারোর কোনো ডক্টরের ইন্টারেস্ট এরিয়া হচ্ছে বই, রিসার্চ পেপার। কোনো ডক্টরের ইন্টারেস্ট এরিয়া হয়তো পাখি। আপনি যদি ঠিকমতো করে পাখি নিয়ে কমিউনিকেট করতে পারেন, ইউ আর থ্রু। কারণ আপনাকে বুঝতে হবে ইকোসিস্টেমটা। সায়ন লাস্ট ডাক্তারের কাছে কবে গেছিলেন? আমি তো এখন আছি ডাক্তারের কাছে, তো অসুস্থ হলে গেছে। অসুস্থ হয়ে আমি অনেকদিন যাইনি। আচ্ছা, অসুস্থ লোকে তো ডাক্তারের কাছে অসুস্থ হলে যায়, সেরে যাওয়ার পরে কেউ বলে আসে গিয়ে স্যার ভালো হয়ে গেছি? না, কেউ বলে না। তাহলে ডক্টরের এনভায়রনমেন্টটা কি? সিক অ্যান্ড গ্লুমি ফেসেস। সো হি ইজ সারাউন্ডেড বাই সিক অ্যান্ড গ্লুমি ফেসেস। যখন তিনি আধ ঘন্টা রাখেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিট করার জন্য, হি ইজ লুকিং ফর এনার্জি, ফ্রেশনেস। আমি যদি সেটা ট্রান্সমিট করতে পারি, আমি ওনার কাছ থেকে প্রেসক্রিপশন পাবোই পাবো। আর আমি যদি সেখানে ক্লিন ক্লোজ না পরে, শেভ না করে আর একটা পেশেন্টের মতন যাই, সো আমি ওনার
মাইন্ডসে স্পেস পাবো না। একটা ডাক্তার, বিখ্যাত ডাক্তার, আপনি তো বহু বছর কাটিয়েছেন বিহারে, তো এরকম বিহারেরই একজন ডাক্তার পার্টনার, তার শখ ছিল হলো তাকে তিনি রাত্রির 11টা 12টা 1টা 2টোর সময় মিট করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো উনি যখনই আসতেন ওরা, তখনই উনি ওদেরকে বসিয়ে রেখে দোতলায় গিয়ে সেতার বাজাতে শুরু করতেন, এবং সেতারটা শুনতে হবে নিচে যারা আছে, যারা যারা এরকম শুনছে তাদের প্রোডাক্ট উনি লিখবেন, মানে ওই সেতার বাজিয়ে উনি ওটা শোনাতেন আর কি। এরকমও তো ডাক্তার বহু আছে। দেখো, ডক্টর মহিন্দর নারায়ণ রাত 2টোয় মিট করতেন, আমাদের নর্থ ক্যালকাটাতে ডক্টর সৌমেন শাহ রাত 2টোয় মিট করেন, এবং সেটা তার মানে ওটা ওনার মানে সিস্টেম। আজকে কোম্পানির হেড অফিসের ম্যানেজিং ডিরেক্টর, জিএম, তারা বেশি রাত 2টোয় মিট করছেন। সো কাস্টমার ফার্স্ট, ডক্টরের সেটাই মানে আর কি তার হ্যাবিট। আমাকে তার অ্যালাইন করতে হবে, আমি যদি মিট করতে পারি আমি বিজনেস পাবো। তবে একটা জিনিস বলি, এই গরমের মানে আবহাওয়ায় বলছি, যে এই যে বাইরে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, এই যে ওয়েট করছে এতক্ষণ ধরে, তো এইটা আপনারা কি করে বলতে পারেন না যে না বাবা এই দুপুর গরমের সময়টা তোমরা সকালে মিট করো না, তোমরা চেষ্টা করো সন্ধ্যাবেলা মিট করার? না, কোনোভাবেই এটা আমরা বলতে পারি না, কারণ আমাকে তো ডক্টরের টাইম অনুযায়ী অ্যালাইন করতে হবে। হ্যাঁ, এখানে তো কাস্টমার ফার্স্ট, শীত গরম রোদ্দুর থাকবে, এইটার হিট যে নিতে পারবে সেই এই প্রফেশনে ওয়েলকাম। এখানে আমি কিন্তু কমিউনিকেশনটা খুব ক্লিয়ার করে দিচ্ছি, প্রচণ্ড গরমেও বেরোতে হবে কাজে, বৃষ্টি পড়লেও বেরোতে হবে, কারণ ডক্টর যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভকে টাইম দিয়ে থাকে, তিনি তার কাছ থেকে একটা ইনফরমেশন এক্সপেক্ট করছেন, তো ওই সময়ে যেতে হবে। The industry cannot tell the doctor you meet me in this time. না, it goes for any other serious profession like police, defense, যে কখনো কোনো ট্রাফিক পুলিশ চুজ করতে পারে না আমি দুপুর 12টার সময় ডিউটি করবো না, যদি দিয়ে দেয়, বা পুলিশের ক্ষেত্রেও তাই, বা আর্মির ক্ষেত্রে সে বলতে পারে না যে পুজোর ছুটি আমার এখন যুদ্ধে যাবো না, বা এরকম অনেক সিরিয়াস প্রফেশন, বা ডাক্তারবাবুদের ক্ষেত্রেও তাই। তো কোনো ডাক্তারবাবু আপনি কি বলতে পারেন যে আমি মাঝরাত্রে এমার্জেন্সি অ্যাটেন্ড করবো না? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এরকম একটা সিরিয়াস প্রফেশনে যারা ডিল করছে, আমার মনে হয় যে এই জায়গাগুলোকে বোঝাই উচিত, না হলে এই প্রফেশনে এসো না। তবে ডাক্তার হিসেবে আমাদের তো একটু বাজে লাগে যখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, সেই মানে হিসেবেই বললাম। তবে এটাও ঠিক, যেটা তমালবাবু বললেন, এটাও একদম অকুপেশনাল হ্যাজার্ড কোথায় নেই বলুন? আপনাকে কি সব পেশেন্ট সমানভাবে কথা বলে? মাঝে মধ্যে পেশেন্টও তো রেগে যায়, আপনাকে তো শুনতে হয় সেটা, সে যা বলছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, কিন্তু আপনাকে ডক্টরের জায়গা থেকে আপনাকে সেটা শুনতে হবে। আচ্ছা, এইবার একটুখানি অন্য স্টোরিতে আসি। যেহেতু একটা খুব হিউম্যান কানেকশন নিয়ে আমরা কথা বলছি, আমরা অনেক টেকনিক, ডাক্তারবাবুদের কী করে ইমপ্রেস করতে হয় যেহেতু, বা প্রমোশন বা এইগুলো নিয়ে আমরা কথা বললাম, বাট হিউম্যান সাইড অফ দিস প্রফেশন, যে সত্যিই তো অতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, ডাক্তারবাবু কখন সময় দেবে, এই যে ডাক্তারবাবুদের সাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একদম কি বলবো যে কোট আনকোট আইডিয়াল রিলেশনশিপ কেমন হওয়া উচিত, দুজনকে জিজ্ঞেস করব। এটাই আমি বলবো, আগে তো মানে ডক্টর কুশল নারায়ণকে আমি বলবো যে আমি হিউম্যান সাইড অফ দিস রিলেশনশিপ বলছি। মেবি আই এম লাকি যে আমি প্রায় ধরুন অনেক বছর প্র্যাকটিস হয়ে গেল, এই জার্নিতে আমি প্রচুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে পেয়েছি যারা একদম সদ্য জয়েন করেছে, যারা খুব সিনিয়র, তাদের সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক, ভীষণ ভালো সম্পর্ক। যারা আজকের এপিসোড দেখছে তারা অবশ্যই এটা বুঝতে পারবে যে আমি চেষ্টা করি আমার চেম্বারে যদি কেউ আসে, আমি একটুখানি সময় তাদের জন্য বের করে তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিতে চেষ্টা করি, কেননা আমি জানি তার আরও অনেকগুলো কল আছে, তো সেটা আমি করি। আর তারা যখন ঢোকে, তারা ডিটেলিংয়ের পরে তাদের সাথে আমি একটু তাদের সাবজেক্ট ছাড়া কথা বলি, যেটা আমাদের ক্ষেত্রেও খুব ভালো লাগে। ঠিক আছে, আমরা একটু বেশি মানে কি বলবো সিরিয়াস হয়ে যাই যখন এই মেডিকেল মানে পার্টে আলোচনা হয়, তো সেটাকে বাদ দিয়ে আমরা আলোচনা করি। এবং এমন হয়ে গেছে যে একদম নিউ জয়েন করেছিল, তারপরে সে একটা রিজিওনাল ম্যানেজার হয়ে গেছে, সে কলকাতায় এসছে, একবার টুক করে এসে দেখা করে গেছে, যে এটা যে কি সাংঘাতিক পাওয়া, এটা ভাবা যায় না। আর বললো যে একটা অন্য কোম্পানি জয়েন করেছে, SMS করে বললো যে জয়েন করেছি, তার সাথে আমার কোনো রকমই সম্পর্ক নেই, যে সেগমেন্টে সে গেছে বা যে সেগমেন্টে সে ডিল করবে, তো তাও বললো যে জানেন তো স্যার প্রমোশন হয়েছে, তার সাকসেসটা শেয়ার করলো। তো এই যে জিনিসটা না, এটা খুব ভালো লাগে। মানে ইভেন আমাদের আরামের ডেন্টাল কলেজের একটা গল্প মনে পড়লো, একটা কোম্পানির ছেলে, তারা ইথাম সায়ালেট সে প্রোডাক্টটা এসছিল, তো ছেলেটা বললো যে একদম ইয়াং ছেলে আমাদের মতোই, তখন আমরাও ইন্টার্ন, তো আমাদেরকে সে বললো যে আমার যদি এই প্রোডাক্টটা একটু যদি লিখে দেন তাহলে না আমার না পার্মানেন্ট হয়ে যাব আমি আমার জবে। তো তখন আমরা তখন ওরাল সার্জারিতে ছিলাম, তো বলে সত্যি হয়ে যাবি, ঠিক আছে। তো কীরকম ঘটনাটা আমার মনে পড়ে যাচ্ছে, তো আমরা তখন বললাম যে একটু লিখে দিস এই ইথাম স্যালাডটা লাগে, তো সেটা ওই
পরের সপ্তাহে এতটা লেখা হয়েছিল যে সে তার ম্যানেজারকে নিয়ে চলে এসেছিল যে আরে বাপস এই তো এত লিখেছেন, থ্যাংক ইউ। তো সেতে বলছে আপনাদের সবাইকে খাওয়াতে নিয়ে যাবো। তখন আমরা বললাম না না, আমরা তোকে খাওয়াবো, তোর এরকম হয়েছে বলে। সুতরাং এই রিলেশনশিপটা না একদম অন্যরকম। ইনফ্যাক্ট তুই তোমার ছোটবেলার কিছু গল্প বলছিলে আগের দিন আমাকে। হ্যাঁ, আমার বাবা তখন ছিলেন বহরমপুরে তখন বাবা সুপারিনটেন্ডেন্ট। তখন সদর হসপিটালের সামনে আমাদের ইয়েটা ছিল, কোয়ার্টারটা ছিল। তো দেখতাম বারোজ ওয়েলকাম বা অন্যান্য কোম্পানি বহরমপুরে মিট করতে এসছে কলকাতা থেকে ভাই, তারা বাড়িতে তাদেরকে মা খাওয়াচ্ছে দুপুরবেলা, তারা দুপুরবেলা খেয়ে যাচ্ছে। সম্পর্কটা একদম অন্যরকম ছিল। আমি দেখে এসেছি, আমি যেহেতু ছোটোবেলা থেকে আমি জন্মেছি হাসপাতালে, বড় হয়েছি হাসপাতালে, মানে আমার চারিদিকে ডাক্তার। সুতরাং আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে ডাক্তারের না একটা অন্যরকম রিলেশনশিপ দেখেছি। কিছুটা হয়তো এখন সেই রকম রিলেশনশিপ নেই, সবাই ভাবে যে খুব প্রফেশনাল রিলেশনশিপ, শুধুই সবাই ভাবে যে হ্যাঁ দেওয়া নেওয়া, কিন্তু আমার মনে হয় না এই রিলেশনশিপটার মধ্যে শুধুমাত্র দেওয়া নেওয়া আছে। আমার দিক থেকে যদি আমি শেয়ার করি, আজকে যদি আপনি একজন ফিজিশিয়ানের তার যদি সোশ্যাল অকেশন দেখেন, তিনি কিন্তু ফার্মাসিউটিক্যাল কমিউনিটি থেকে অনেককে ইনভাইট করেন, হয়তো তার ছেলের পৈতেতে কিংবা মেয়ের বিয়েতে। কারোর যদি বাড়িতে কোনো মিসহ্যাপ হয়, উভয়তেই আমরা পাশে গিয়ে দাঁড়াই। আমাদের প্রফেশনের কারোর যখন কোনো রকম শুভ অনুষ্ঠান বাড়িতে হয়, প্রচুর ডাক্তারকে আমরা দেখেছি আসতে, তারা এসে ব্লেসিংস দিয়ে যান। সো এটা একটা খুব মানে ক্লোজ নিট কানেকশন আমাদের মধ্যে। তবে আরেকটা জিনিস আমি দেখেছি, এই ডাক্তারবাবুদের কাছে দেখেছি যে ফিজিশিয়ানস স্যাম্পল অনেক এমআরআই এসে দিয়ে যান। তো এটার ব্যাপারে একটুখানি বলুন। ধরুন ফিজিশিয়ান স্যাম্পল দেওয়ার বিভিন্ন পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হচ্ছে, ধরুন একটা রিসার্চ মলিকিউল বা নতুন মলিকিউল এলো, আপনি সেটা আগে কখনো প্রেসক্রাইব করেননি, তাহলে আপনি তার এফিকেসি বুঝবেন কীরকম করে। দিলাম, আপনি আপনার যে পেশেন্ট অ্যাফোর্ড করতে পারেন না, তারপরে ট্রায়াল দিন, নাম্বার 1। নাম্বার 2 কী হতে পারে, ধরুন একটা র্যানিটিডিন, আপনি একটা ব্র্যান্ড লিখছেন, সাকসেস পাচ্ছেন, শুধুমাত্র কেন চেঞ্জ করবেন আমার দাম কম বলে? আমি ফিজিশিয়ান স্যাম্পল দিলাম, আপনি ট্রায়াল দিয়ে দেখুন, আমারটা যদি আপনার সেম এফিকেসি বা বেটার এফিকেসি দেয়, আপনি সেটাকে প্রেসক্রাইব করবেন। আর একটা কারণও থাকে হচ্ছে, অনেক সময় ডাক্তারদের কাছে পুয়ার পেশেন্ট আসে যারা অ্যাফোর্ড করতে পারে না, সেখানে একটু দিতে পারেন আপনি। আর একটা রিজন হচ্ছে, ওই যে ফিজিশিয়ান স্যাম্পেলটা দিলাম সেটা হয়তো আপনার টেবিলে 1 মাস পড়ে রইল, তাহলে 1 মাস ধরে আপনি আমার ব্র্যান্ড নেমটা চোখে দেখছেন, তাহলে ব্র্যান্ড নেমটা আপনার মাথায় রেজিস্টার করাতে আমি হেল্প করছি, যাতে আলটিমেটলি ব্রেন টু পেনটা হয়। সো বিভিন্ন কারণ আছে একটা প্রোডাক্টের, সে প্রোডাক্টটা কোন লাইফ সাইকেলে আছে, স্টেজে আছে। ইন্ট্রোডাকশন প্রোডাক্টটা দেওয়া হয় হচ্ছে ট্রায়ালের জন্য, যে প্রোডাক্টটা অলরেডি এস্টাবলিশ সেটা দেওয়া হয় হয়তো এফিকেসি টেস্টের জন্য, আবার অনেক সময় দেওয়া হয় ব্র্যান্ড নেম। এই যে ধরুন আপনাকে একটা পেপার ওয়েট দিয়ে গেল হলো, কিংবা একটা ফ্লাওয়ার ভাস দেওয়া হলো, কিংবা হোয়াট এভার ইট ইস, ডক্টর পেলেন। অবজেক্টিভটা কি, যেখানে ব্র্যান্ড নেমটা রেজিস্টার আছে। কারণ অ্যাভারেজে ডক্টর, আপনি হয়তো আমার সঙ্গে এগ্রি করবেন, যদি 20 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনাকে মিট করে, তারা যদি 4টে করে ব্র্যান্ড বলে, তাহলে আপনি 80টা ব্র্যান্ড এক্সপোজ হচ্ছেন। একদম। মাসে যদি আপনি 20 দিন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিট করেন, তাহলে আপনি 1600 ব্র্যান্ড, আপনার মাথায় কটা থাকবে? খুব মুশকিল। তাহলে এই 1600 ব্র্যান্ড থেকে আমাকে যদি 50-এ আসতে হয় ইন মাইন্ড স্পেসিভ, আমায় কিছু না কিছু করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হ্যাভ গন টু রেজিস্টার হিজ পার্টিকুলার কোম্পানিজ ব্র্যান্ড নেম ইন দ্য ডক্টরস মাইন্ড সো দ্যাট দ্য প্রেসক্রিপশন ক্যান কাম। সে কিন্তু বিজনেস মোটিভ নিয়েই গেছে। আচ্ছা, একটা কথা এখন সবাই বলে যে গোল্ডেন পিরিয়ড অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটা নাকি শেষ হয়ে গেছে, এখন এখানে কোনো লাভই নেই জয়েন করে। হ্যাঁ, এটা কি সত্যি? আমরা যদি আমাদের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলি, আমরা কি বলি না যে আমাদের স্কুল টাইম ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড। তো যখন যারা যেভাবে কাজ করেছে তারা সেটাকে গোল্ডেন পিরিয়ডই মনে করেছে, কিন্তু চেঞ্জটাকে অ্যাডাপ্ট করতে হয়। তখন হাতে লেখা রিপোর্টিং ছিল, আজকে হয়ে গেছে এক্সেল রিপোর্টিং। তখন কম্পিটিশন কম ছিল, এখন কম্পিটিশন হয়ে গেছে বেশি। তখন আমি মুখস্থ করে বলে দিতে পারতাম ভিজুয়াল এড, এখন আমাকে ট্যাবটাকে নিয়ে কাজ করতে হয়। তখন আমি রিপোর্ট হাতে করে লিখতাম, এখন আমি ডক্টরের চেম্বারে 50 মিটারে না গেলে রিপোর্টিং হবে না। সো এই চেঞ্জটার সঙ্গে যে অ্যাডাপ্ট করেছে সে আজও গোল্ডেন পিরিয়ডে আছে। আর চেঞ্জটাকে যে অ্যাডাপ্ট করেনি
সে তার সময়টাকেই গোল্ডেন ধরে রেখেছে। আচ্ছা তমলবাবু, আপনারা কি বোম পোম মারা শেখান? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি না। না মানে ওই কি বেশ ইন্টারভিউ ক্র্যাক করা, মানে বোম মেরে এরকম কিছু আরডিএক্স ফারডিএক্স দেন আপনারা? একটা সিনেমা দেখেছিলাম ওয়েলকাম, ওখানে মিস্টার আরডিএক্স ছিল। হ্যাঁ, তো ওরকম কিছু কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করবে কি করে? Nice মানে to know. ইন্টারভিউ দিতে যাওয়ার সময় পকেটে করে নিয়ে হ্যাঁ, যাচ্ছে। সেটাই জিজ্ঞেস- রিসেন্টলি একটা খবর পেলাম, শ্বশুর বাড়িতে ছোট মাংসের পিস দেওয়ার জন্য জামাই শ্বশুর বাড়িতে বোম মেরে এসেছে। তো ইন্টারভিউ দেওয়ার সময় পকেটে করে নিয়ে গেছে পেটো। না, না, সে আমাদের ছাত্র না। হ্যাঁ, তো সোজাভাবে জিজ্ঞেস করি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ইন্টারভিউ ক্র্যাক করার জন্য কি করতে হবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ওয়ান হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট। আজকে যখন একজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাচ্ছে, ইন্টারভিউয়ার কিন্তু ফার্স্ট দেখবে হচ্ছে তার কনফিডেন্স লেভেল এবং অ্যাটিটিউড। তাকে কিছু এমন কোয়েশ্চেন করবে যেখান থেকে তার অ্যাটিটিউডটা বেরিয়ে আসবে। সাপোজ একটি বর্ধমানের ছেলেকে বলা হলো যে তুমি সিলেক্টেড, আমার কাছে দুটো ওপেনিং আছে, একটা বর্ধমান হেডকোয়ার্টার আর একটা কলকাতা হেডকোয়ার্টার, তুমি কোনটা চুজ করবে বলো শায়ন? বর্ধমানের ছেলে হলে বর্ধমান চুজ করবো। ফাইন। নাও যে মুহূর্তে বললো, তাহলে ইন্টারভিউয়ার ধরে নিল কি হোমসিক। এই যখন মাইন্ডসেটটা চলে আসবে তখন কিন্তু আমি ভাববো যে কালকে যখন নাকি আমি প্রমোশন দিতে যাব কেরিয়ার আপলিফমেন্টের জন্য, তখন হয়তো সে যেতে চাইবে না। সো বিভিন্ন বিভিন্ন ট্রিকি কোয়েশ্চেন করে আমরা তার মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করি, অ্যাটিটিউডটা। কারণ আলটিমেটলি এখানে না গ্র্যাজুয়েশনে বা মাধ্যমিকে আমি কত নম্বর পেয়েছি ডাজেন্ট ম্যাটার। আমার যদি অ্যাটিটিউডটা পজিটিভ থাকে, লার্ন করার আমার যদি মানে অ্যাপটিটিউড থাকে, আমি জীবনে গ্রো করতে পারবো। সো অ্যাটিটিউড চেকিং হবে, তার কনফিডেন্স চেকিং হবে, তাকে আমরা বিভিন্ন রকমভাবে ইংলিশে কোয়েশ্চেন করব, দেখব সে যদি ইংলিশে উত্তর না দিতে পারে ঝরঝরে বাংলা বলতে পারে কিনা, মানে ফাম্বল করে আসছে কিনা। ফাম্বল করলে চলবে না। ডক্টর তোমাকে জিজ্ঞেস করলো, তোমার হয়তো সে মুহূর্তে ইংরেজিটা আসছে না, ফাইন। আমি বারবার বলছি ইংরেজি জানাটা প্রচণ্ড প্রয়োজন, কিন্তু না জানাটা কোনো রকম তোমার মানে অপরাধ নয়। সো কীরকম করে সে নিজেকে রিলেট করছে একটা পার্ট। আর একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট পার্ট আমরা যেটা পাই হচ্ছে বায়োডাটাটা সে জানেই না, মানে ইন্টারনেট থেকে কাটপেস্ট করে বায়োডাটা বানিয়ে দিয়েছে। আই অ্যাম ভেরি হার্ডওয়ার্কিং। তাহলে তুমি যে অতীতে হার্ডওয়ার্ক করেছো তার একটা উদাহরণ দাও। এই যে সিভিটা ক্যারি করছে সেটা কীরকম করে ড্রাফটিং হবে সেটা আমরা করে দেবো, এবং আমরা মক ইন্টারভিউর মাধ্যমে তাকে আমরা তৈরি করে দেবো যে সে ইন্টারভিউ বোর্ডটা রিয়েল লাইফে কীরকম করে ফেস করবে। এই ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট 2 মিনিটে না ডিসাইড হয়ে যায় যে ক্যান্ডিডেটটাকে আমি নেওয়ার জন্য ইন্টারভিউ নিচ্ছি না ক্যান্ডিডেটটাকে রিজেক্ট করার জন্য ইন্টারভিউ নিচ্ছি। এই মাইন্ডসেটে যদি আমি রিজেকশনের জায়গায় চলে যাই, রিফ্লেক্সে টাফ কোয়েশ্চেন বেরোবে। আর যদি আমি এই 2 মিনিটে সিলেকশনের জায়গায় নিজেকে পজিশনিং করি, তখন এমন এমন কোয়েশ্চেন আসবে যেখান থেকে আমি আমার স্ট্রেংথটাকে বার করতে চাইবো। আচ্ছা, যেরকম আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে এই সাবজেক্ট থাকে, ডাক্তারি সিলেবাসে এই সাবজেক্ট থাকে, তো আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সিলেবাসে কী কী সাবজেক্ট থাকে? একটা সাবজেক্ট হচ্ছে কমিউনিকেশন স্কিলস, যেখানে তাকে আমরা ইংরেজিটা পড়াচ্ছি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এটা থিওরিটিক্যাল না। সেকেন্ড হচ্ছে ইন্টারভিউ টেকনিক্স। থার্ড হচ্ছে আমরা তাকে বেসিক্স অফ ফিজিওলজি, ফার্মাকোলজি, অ্যানাটমি, একটা বেসিক হিউম্যান বডি শেখাচ্ছি। তারপরে আমরা যেটা শেখাচ্ছি আজকের দিনে প্রচণ্ড ইম্পর্টেন্ট হচ্ছে ভার্চুয়াল এটিকেটস। এখন ম্যাক্সিমাম ইন্টারভিউর যেটা ফাইনাল রাউন্ড বা সেকেন্ড রাউন্ড, সেটা কিন্তু বম্বে বা পুনে থেকে অনলাইনে হচ্ছে। নাও আপনি যখন একটা ফিজিক্যাল ইন্টারভিউ দেন, জানেন নক করে ঢুকতে হবে, মে আই কাম ইন, বসবো কিনা পারমিশন নিয়ে, আপনার ফাইলটা আপনার ল্যাপে নেবেন, এগুলো আপনি জানেন। কিন্তু যখন আপনি ভার্চুয়াল ইন্টারভিউ দিচ্ছেন, এখানে কিন্তু ভার্চুয়াল এটিকেটস আছে যেটা ক্যান্ডিডেটরা জানে না। আচ্ছা, এবার একটা প্রশ্ন আমি ডাক্তারবাবুকেই করতে চাই। যখন একজন এমআর তোমার কাছে আসে, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং স্যার যে এটিকেটস বা এগুলো দেখে কী করে বোঝো যে অনেক দিনের পোড় খাওয়া এমআর, আর এ হচ্ছে জাস্ট জয়েন করেছে, এখনও এর কিছু জায়গা দেখে বুঝতে পারছি, মানে এটা এমআররাও বুঝতে পারবে, একটুখানি এডুকেটেড হবে যে ডাক্তার কিভাবে দেখে এমআর মানে কেসটা যে চলছে। পোড় খাওয়া যারা আছে তাদেরকে তো ঢুকলেই বোঝা যায়,
ঢুকে তারা ডিটেল ফিটেল কিছু করে না, তারা একদম অন্য গল্প থেকেই শুরু করে, যাওয়ার সময় বলে এই প্রোডাক্টগুলো কিন্তু ওই 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 প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, মানে এটা হয়ে যায়। মানে ডিটেলিং প্যাড ফ্যাড ওইসব মানে এসব কিছুই খোলাফোলা হয় না, খুব ভালো এরকম রিলেশনশিপ হয়ে যায়। কিন্তু নতুন যারা এসছে, সবচেয়ে প্রথম কথা ছিল যারা একদম আনকোড়া জাস্ট জয়েন করেছে, তাদেরকে আগে যে মিট করতো বা আগে যে ওই যে টেরিটরির যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন, সে সাথে করে সেই নতুন ছেলেটাকে বা মেয়েটাকে নিয়ে আসে, দিয়ে তাকে ইন্ট্রোডিউস করা, এই যে আমার হয়ে এবার থেকে এই আসবে মিট করতে। তো তখন সেখানে বোঝা যায়। আর কিছু কিছু আছে এরকম ছেড়ে দেয়, ছাড়া গরু, একাই এসছে ঢুকেছে। তো ঢোকার পরে কী হবে, তখন তার ডিটেলিং দেখে একটু বোঝা যায়, ডিটেলিং দেখে বোঝা যায় সে একটু মানে ইতস্তত করে। আগে যেরকম ওই ডিটেলিং প্যাড ছিল সেটা হয়তো উল্টাতে, মানে যেটা এক্ষুনি তমালবাবু বললেন যে একদম মুখস্থ, মানে কোনখানে এরকম লাইন দিচ্ছে তার এটাই প্রোডাক্ট, এটা এখানে ডোসেজ আছে, এরকম করে বলতে পারে। তো তখন সে উল্টাতে গিয়ে হয়তো যেটা উল্টেছে সেটা আমাকে ডিটেল করছে না, তো আমরা তারপর দেখো 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 বলে এইটা তো খুব ভুল হয়ে গেছে, এটা খুব ভুল হয়ে গেছে। তো ঠিক আছে, তো তখন তাকে খুব মানে ইজ করার জন্য তাকে বলা, এই থামো, আমার কিছু ডিটেল করতে হবে না, তুমি বলো মুখে, তাহলে এইটুকুই হবে। তো এই ডাক্তারবাবু তো জেস্চার দেখে বুঝে যান, বললেন যে কি দেখে বোঝা যায় যে নতুন কি পুরনো। তো আপনারা এইটা কিভাবে ট্রেন করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের, যে ডাক্তারের সামনে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে দেখাতে হয় ডাক্তারকে, অর্থাৎ ডিটেলিং যেটা বললেন? দেখুন, আমরা না বলছি না, প্রি কোম্পানি জয়নিং অবধি ট্রেনিংটা দিই। ডিটেলিং কিরম করে হবে সেটা কোম্পানি পার্সোনাল শেখাবে। আচ্ছা। কারণ ধরুন একটা মলিকিউল ফ্লুঅক্সিডিন কোনো কোম্পানি হয়তো অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে ইউজ করছে, কোনো কোম্পানি হয়তো ওটা পিএমইতে ইউজ করছে। সো সেই মলিকিউলের স্ট্র্যাটেজিক প্রমোশন বা মেডিকো মার্কেটিংটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্পেসিফিক, ওটার মধ্যে আমরা নেই। আমরা স্টুডেন্টকে ট্রেনিংয়ে শিখিয়ে দেবো কীরকম, এই যেমন ধরুন যদি আমি ভিজুয়াল এড দিয়েই দেখাই, তোমার হাতে তখন পয়েন্টার যখন থাকবে পেনটা, তোমার পেনটা ডাউন দ্য এরম লাইন যাবে, তুমি কিন্তু এরম করবে না। এরম করা মানে ডাক্তারকে পড়ানো, ডক্টরে ইগো হার্ট করবে। সেকেন্ড হচ্ছে তোমার হাত যদি এখানে আসে তাহলে লেখাটা অবস্ট্রাক্ট হচ্ছে, তুমি যেখানটা হাইলাইট করতে চাও এইখান দিয়ে হাইলাইট করো। আচ্ছা, হাতটাকে পরিষ্কার রাখতে হবে, কারণ তোমার হ্যান্ডটা কিন্তু ডক্টর দেখছি, পেনটাকেও কিন্তু ভালো হতে হবে। সো এই যে বেসিক্সগুলো আমরা শিখিয়ে দিই, ফাইন টিউনিংগুলো কোম্পানি করায়। আচ্ছা, শুনলাম নাকি সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা নাকি এই 2 হুইলারের 50% স্টেক হোল্ডার, সবাই নাকি নিয়েছে, সবার দরকার হয়। প্রি কোভিড ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওয়ার্কিংয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের 2 হুইলার ওয়াজ প্রেফারেবল বাট নট আ মাস্ট। কিন্তু কোভিডের সময় পাবলিক কমিউনিকেশন বন্ধ হয়ে গেল। আচ্ছা, ফার্মাসিউটিক্যালের কাজ কিন্তু কন্টিনিউ হয়েছে এবং প্রচুর ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রফেশনাল তারা কিন্তু জীবনও দিয়েছেন। সো তখন তো পাবলিক কনভিন্স ছিল না। আমার বাড়ি যদি শ্যামবাজারে হয় আর আমার টেরিটরি যদি বেহালা হয়, আমি তো কাজ করতে পারিনি। তাহলে আমার ডক্টরদের কাছে যে ইনফরমেশনটা পৌঁছানোর কথা ছিল সেটা আমি পৌঁছতে পারিনি। পোস্ট কোভিড হ্যাভিং 2 হুইলার ইজ আ মাস্ট, কারণ 2 হুইলার না থাকলে এখন আর ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কোনো জব হবে না, কারণ ভবিষ্যতেও যে এরকম কোনো পরিস্থিতি আসবে না তাতে কেউ জানে না। আর যদি কোনো স্বাস্থ্য ব্যবস্থায় চ্যালেঞ্জ আসে, ডাক্তাররা যেমন তাদের দায়িত্বটা পালন করেন সমাজটাকে ঠিক করার জন্য, ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভরাও ইকুয়ালি তার স্টেক হোল্ডার। এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনের ক্ষেত্রে ছেলেদের তো আমরা জানি যে শুরুর দিকে আগেকার জেনারেশনে মোস্টলি ছেলেরাই হতো, এখন মহিলাদের কিরকম পার্টিসিপেশন দেখতে পাচ্ছে? দেখুন, আপনি যদি এখন ডক্টরের চেম্বারে বাইরে যান শহরে, আপনি যথেষ্ট সংখ্যায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লেডি পাবেন। তার দুটো আমি বেসিক কারণ বলছি বা তিনটে বলবো। ফার্স্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ম্যান্ডেট করেছে যে তোমাকে এত% লেডি পেরোলে রাখতে হবে। তার ফলে কোম্পানিদের সেই ম্যান্ডেটটা কমপ্লায়েন্স করার জন্য লেডি নেওয়ার প্রবণতাও বেড়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যখন কোনো ইনস্টিটিউশন ওয়ার্কিং হচ্ছে, ডক্টর মেল ওয়ার্ডেও থাকতে পারেন, ফিমেল ওয়ার্ডেও থাকতে পারেন। একজন যদি লেডি হয় তাহলে একজন ডক্টরকে দুটো ওয়ার্ডেই সে মিট করতে পারে, কিন্তু একজন মেল ক্যান্ডিডেট ফিমেল ওয়ার্ডে ঢুকতে পারবে না। সো ইনস্টিটিউশন ওয়ার্কিংয়ের ক্ষেত্রে লেডিজ গেট অ্যান অ্যাডভান্টেজ।
বিকজ অফ দেয়ার জেন্ডার। আর থার্ড হচ্ছে আজকের দিনে আমাদের এখন যে নতুন জেনারেশন আসছে তারা সবই স্কুটি স্যাভি, এবং তারা যে এখন অফিস বাউন্ড জবই করবে তা না, তারা আর্মি থেকে শুরু করে এমন কোনো জব নেই যেখানে তারা নেই। সো সেলসে আগে যেটা মানে ছেলে প্রাধান্য ব্যাপার ছিল, এখন সেটা আস্তে আস্তে আমরা জেন্ডার নিউট্রাল হচ্ছি শহরের ওপরে। কিন্তু যদি আমি ধরুন একটা মাথা ভাঙা হেডকোয়ার্টার ভাবি কিংবা আলিপুরদুয়ার হেডকোয়ার্টার ভাবি, সেখানে ট্র্যাভেলিংটা এত চ্যালেঞ্জিং, সেখানে দূরে দূরে হয়তো ট্রেকারে করে যেতে হয়, সেখানে কোম্পানি লেডি প্রেফার করে না বিকজ অফ দ্য চ্যালেঞ্জিং হ্যাজার্ডস। সো মেট্রো সিটি বেস করে এবং ক্লাস 1 টাউন, ধরুন বর্ধমান, শিলিগুড়ি, এসব জায়গাতে খুব সুন্দর পরিমাণে ফিমেল রিপ্রেজেন্টেটিভরাও জয়েন করছেন। আগে যখন আমাদের একটা 20 জনের ব্যাচে আমরা কোনো লেডি পেতাম না, এখন অ্যাভারেজে আমাদের 20 জনের ব্যাচে 3 জন করে লেডি ট্রেনি থাকে। তো এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে এই যে কোর্সটা কেরিওগ্রাফ যেটা প্রোভাইড করে, ধরুন কোনো লোক এটা অ্যাফোর্ড করতে পারছে না, তাহলে সে কি এডুকেশনাল লোন পাবে? ক্যারিওগ্রাফের যদি সে ছাত্র হতে চায়, ক্যারিওগ্রাফ তাকে এডুকেশনাল লোন প্রোভাইড করার বন্দোবস্তটা করে দেবে তার পেপারস অনুযায়ী। এখন তো কোলাটারাল ফ্রি এডুকেশন লোন খুবই ইজি, তো তারা এটা অ্যাভেল করতে পারবে, একদম পারবে। সব তো হলো, এডুকেশন লোন নিয়ে পড়লাম, প্লেসমেন্ট হবে, কিন্তু একটা কেরিয়ার চুজ করার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে সবাই মধ্যবিত্ত গরিব মানুষ, সবার আগে জানতে চাই যে স্যালারি কত পাবো। তো আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যদি ভবিষ্যতে হই, কীরকম স্যালারি পেতে পারি? জয়নিং স্যালারি ভ্যারি করবে 16,000 to 45,000-এর মধ্যে, ডিপেন্ডিং অন দ্য কোম্পানি ওয়্যার ইউ আর জয়নিং। এছাড়া রোজ কাজ করতে যখন সে যাচ্ছে তার একটা খরচা হচ্ছে, কোম্পানি একটা রোজ ডেলি অ্যালাওয়েন্স দেয়, সেটা ভ্যারি করে 200 থেকে 600 টাকার মধ্যে, ডিপেন্ডিং অন দ্য কোম্পানি ওয়্যার ইউ আর জয়নিং। অ্যাভারেজ যদি আমি 300 টাকাও ডেলি অ্যালাওয়েন্স ধরি, 25 দিন কাজ করলে সে 7,500 টাকা ডেলি অ্যালাওয়েন্স পাবে। এছাড়া তার মোবাইল অ্যালাওয়েন্স, ইন্টারনেট অ্যালাওয়েন্স, ভেহিকেল অ্যান্ড মেনটেন্যান্স অ্যালাওয়েন্স থাকবে। সো একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে স্যালারিটা পান সেটা কিন্তু পুরোটাই তার সংসারের জন্যই থাকে, কারণ তার যে দৈনন্দিন খরচার যে ব্যাপারটা, তেল বলুন, বাইরে লঞ্চ করা বলুন, সেটা কিন্তু কোম্পানি আলাদা করে প্রোভাইড করে। এক একটা কোম্পানি এক এক রকম স্যালারি দেয়। সো কারোর সিটিসি 5 লাখও হতে পারে, কারোর সিটিসি 3 লাখ হতে পারে, কারোর সিটিসি 7 লাখ হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কোম্পানি। তো তুমি ট্রেনিংয়ে নিজেকে যত ভালো করে এস্টাবলিশ করতে পারবে, তুমি কিন্তু তত ভালো জায়গায় জব পেতে পারবে। আচ্ছা, কারোর যদি এরকম আউট স্টেশন থাকে, ধরুন আউট স্টেশন, তাহলে তারা আলাদা করে অ্যালাউন্স পায়? তারা অ্যালাওয়েন্সও 3 ধরনের হয়। একটা হচ্ছে হেডকোয়ার্টার অ্যালাওয়েন্স, আমার বাড়ি কলকাতায়, আমি কলকাতায় কাজ করছি, আমি এত টাকা করে পেলাম। এক্সটেশন অ্যালাওয়েন্স মানে আজকে আমি 25 কিলোমিটারের বাইরে বারাসাত গেলাম কি বসিরহাট গেলাম, কাজ করে চলে এলাম, আমি এক্সটেশন অ্যালাওয়েন্সটা হেডকোয়ার্টার থেকে বেশি। আর একটা হচ্ছে আউটস্টেশন অ্যালাওয়েন্স, আমি গিয়ে বর্ধমানে 3 দিন থাকলাম, সেখানে অ্যালাওয়েন্সটা অনেক বেশি, কারণ থাকা খাওয়ার খরচাটা ক্লিয়ার করছে, ওখানে লাগছে। আপনি যে প্রশ্নটা করতে চাইছেন সেটা হচ্ছে, কলকাতার ছেলেকে যদি বর্ধমানে পোস্টিং দেওয়া হয়, সে কোন অ্যালাউন্সটা পাবে? দেখুন, পোস্টিং যেখানে হয়ে গেল সেটা হলো ওর হেডকোয়ার্টার, তাহলে যখন তার বর্ধমানে পোস্টিং হয়ে গেল, সে কিন্তু বর্ধমানে সে লোকাল হেডকোয়ার্টার অ্যালাউন্সটাই পাবে, আউটস্টেশন পাবে না, কারণ ওটাই তার হেডকোয়ার্টার। মানে আপনি ধরুন কলকাতা থেকে MBBS পাস করলেন, কলকাতায় আপনি যদি পোস্টেড হন আরজি কর মেডিকেল কলেজে কলকাতার ছেলে হিসেবে, আর আপনি যদি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যান, আপনার স্যালারি তো একই হবে। আপনি কলকাতার ছেলে নর্থ বেঙ্গলে ডক্টর হিসেবে গেছেন বলে তো ওখানে আপনি এক্সট্রা মাইনে পাবেন না। সো স্যালারিটা সেমই থাকবে যেখানেই আপনি জয়েন করুন না কেন, আপনি যেখানে জয়েন করছেন সেটাই আপনার হেডকোয়ার্টার। আর ইনসেনটিভস কীরকম পায়? ইনসেন্টিভ তো লুক্রেটিভ থাকে। আপনি যদি ফেসবুক দেখেন, আজকে দেখবেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে 2 বছর আছে, 3 বছর আছে, 6 মাস আছে, দুবাই কলিং, শারজা থেকে ফিরছি, অফ টু ব্যাংকক, অ্যামস্টারডামে জুয়া খেলছি, ক্যাসিনোতে আছি। হ্যাঁ, তো দেখুন, যে কোনো কোম্পানি তার পারফর্মারকে রিটেন করতে চাইবে। এটা তো একটা ফ্যাক্ট যে মার্কেটিং জব ইজ আ স্ট্রেসফুল জব, প্রেশার থাকে। তাহলে আমি সারা বছর প্রেশার নিয়ে কাজ করে অ্যাচিভ করলাম, তো অর্গানাইজেশনও চাইবে একটা রিল্যাক্সিং মোমেন্ট দিই, একবারে ফ্রেশ হয়ে এসে আবার সে তার পরের বছরের অবজেক্টিভে লেগে পড়বে। তো এই যে আপনি বিদেশ ভ্রমণ বা রিল্যাক্সেশন এইসব বললেন, তাহলে এখান থেকে আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে,
তাহলে কি এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এই যে বিদেশ ভ্রমণ বা এই সমস্ত কিছু, এটা কি পেশেন্টের ওপর থেকে যাচ্ছে? দেখুন না, লেট আস অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট অ্যাজ আ ফ্যাক্ট। ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা প্রফেশনাল কমার্শিয়াল প্রফিট ড্রিভেন কোম্পানি। প্রফিট করতে যে সাহায্য করবে তাকে আমি সুন্দরভাবে রাখবো। আপনার যদি কোর কোয়েশ্চেনটায় আসি, তাহলে হচ্ছে এই যে ইনসেন্টিভাইজ করা হচ্ছে বা এই যে জীবনযাত্রার মানটা বেড়ে যাচ্ছে ফার্মাসিউটিক্যালের সঙ্গে যারা রিলেটেড, আলটিমেটলি তো সেটা পেশেন্টের পয়সা থেকেই হচ্ছে, ওষুধ কেনার পয়সা থেকে। এটাই কি প্রশ্ন? একদম। ফার্মা ইন্ডাস্ট্রিটা হচ্ছে একটা রিসার্চ অ্যান্ড সায়েন্স ড্রিভেন ইন্ডাস্ট্রি। আজকে ক্যান্সারেরও কিন্তু ভ্যাকসিন এসছে, যত রকম দুরারোগ্য ব্যাধি আছে তার কিন্তু ওষুধ আমরা আবিষ্কার করছি। জানবেন, যদি 20টা রিসার্চ শুরু হয়, তার মধ্যে একটা খালি ওষুধে পরিণত হয়, বাদবাকি রিসার্চগুলো কিন্তু কোনো ফেজে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে রিসার্চের জন্য যে পয়সাটা খরচা হয়েছে সায়েন্টিস্টের ওপরে, কেমিক্যালের ওপরে, ল্যাবের ওপরে, পুরোটাই কিন্তু নষ্ট। তাহলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে যদি আমাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাকে আমাকে ফান্ড দিতে হবে। তাহলে ফান্ড আমি তখনই পাবো যখন আমি প্রফিট করি। ভারতবর্ষে ওষুধের দাম নির্ধারণ করে ডিপিসিও। সো আপনি যে ওষুধটা খাচ্ছেন তার দাম কিন্তু সরকার রেগুলেট করে দিয়েছে। সেই রেগুলেশনের মধ্যেই কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার দামটা রাখতে বাধ্য। তার ফলে একটা জায়গাতে কিন্তু সেই ক্যাপিংটা আছে যে ওষুধের দামটা কত অবধি হতে পারে। কন্ট্রোল ক্যাটাগরি আছে, ডিকন্ট্রোল ক্যাটাগরি আছে। সো এই নয় যে কোম্পানি তার ইচ্ছে খুশি মতো দাম বাড়াবে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে, আজকে এত কম্পিটিটিভ মার্কেট, সবারই টেকনোলজির মাধ্যমে কোয়ালিটি এত ভালো, প্রাইস যদি কম্পিটিটিভ না হয় ডক্টর কিন্তু লিখবেন না। কারণ পেশেন্টটা কিন্তু আজকে খুব অ্যাওয়্যার। পেশেন্ট যখন ওষুধ কিনছে সেও কিন্তু গুগল করে দেখে নিচ্ছে এই টপ 5 কোম্পানির মধ্যে কী দামের ডিফারেন্স আছে। সেখানে যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে কিন্তু পেশেন্টও রিয়্যাক্ট করবে, ওই ডক্টরের কাছে যাবেন না। সো সব কিছুই একটা রেগুলেশনের মধ্যে আছে। প্রফিট যদি হয় তবেই R&D হবে, R&D হলে তবেই নতুন মেডিসিন আসবে। কুশলবাবু যখন ডাক্তারি পাস করে বেরিয়েছিলেন, হয়তো লেটেস্ট অ্যান্টিবায়োটিক ছিল ওফ্লাক্সাসিন। আজকে তো তার কত হায়ার জেনারেশন বেরিয়ে গেছে, তাহলে সেগুলো তো রিসার্চের মাধ্যমেই এসছে। ফার্মা কোম্পানি ইজ প্রফিট ড্রিভেন। প্রফিট করতে যে সাহায্য করবে সেই রিপ্রেজেন্টেটিভকে যাতে অন্য কোম্পানি আরও বেটার অফার দিয়ে না নিয়ে যায়, আমি তাকে রাখবো। আপনারা তো ফ্যামিলিতে রোজগার করেন, আপনারাও তো আর্ন করেন। সাধারণ মানুষ কি বিদেশ যায় না? যাচ্ছে তো, প্রত্যেক ফ্যামিলি থেকে অলমোস্ট যাচ্ছে যারা অ্যাফোর্ড করতে পারে। তাহলে সেই পয়সাটাও তো কোনো না কোনো অর্গানাইজেশন থেকেই এসছে। তাহলে সেই অর্গানাইজেশন তো প্রফিট করেছে কারণ না কারোর উপর থেকে। তাই ইকোসিস্টেমটা তো চলছে। কি আপনি যখন শুরুটা বললেন, মানে শুরুর মাইনেটা বললেন, একটু দর্শকদের বলে দিন, তাহলে যারা এটা নিয়ে চিন্তা করছে তারা এটা ভাবতে পারে যে এই শুরু এই 16,000, 18,000, 20,000 থেকে আমি কতটা রোজগার বাড়াতে পারি। মানে যদি আমি যদি খুব ভালো করে আমি এক্সেল করতে পারি, তাহলে আমি কোন পদটা পেতে পারি আর সেখানে আমার কত মাইনে হতে পারে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন 3 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোম্পানিতে, তার অ্যানুয়াল আর্নিং হচ্ছে 7 থেকে 10 লাখ টাকা। এরিয়া ম্যানেজারের আজকের দিনে অ্যানুয়াল আর্নিং ধরুন 8 থেকে 16 লাখ টাকা। রিজিওনাল ম্যানেজারের অ্যানুয়াল আর্নিং 20 লাখ প্লাস। এর উপরে আমি আর যাচ্ছি না। আমার যাদের জন্য করা ফ্রেশ গ্র্যাজুয়েট সে এই অবধিই নিতে পারবে। NSM 1.5 কোটি টাকা পায়, সেটা সে ধরতে পারবে না বছরে। ঠিক, তাহলে বুঝতেই পারছেন এই কেরিয়ারটা কিন্তু খুবই লুক্রেটিভ এবং খুব পড়াশোনার মধ্যে থাকা, ডাক্তারদের মিট করা, সুতরাং চিন্তা করতে পারেন এই কেরিয়ারটা সম্বন্ধে। তো আজকে যিনি আমাদের সাথে আছেন তাকে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, তিনি তার সাথে কারোর মিল পান, একেন বাবুর মিল পান তার সাথে? Yes, yes, তিনি কিন্তু এই তার লাইনের একেন বাবু। এই যে কেরিওগ্রাফ আছে যে জিনিসটা, যে ইনস্টিটিউটটা তিনি যে চালান, তিনি ওই রকম বুদ্ধি দিয়েই কিন্তু চালান এবং ওরকম বুদ্ধি দিয়েই কিন্তু নতুন নতুন ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেন যেন তারা পরে এমআর হতে পারে। তো তখন আপনার জার্নিটা একটু শুনি। আমি আমার স্কুলিং সেন্ট মেরিজ অরফানেজ অ্যান্ড ডে স্কুল থেকে
খুব মানে কনভেন্ট এডুকেটেড স্কুল আমাদের স্কুলে অরফ্যানরাও পড়তো, আমরাও পড়তাম। তার ফলে মানে ওখান থেকে বেসিক ভ্যালুসগুলো আমরা খুব সুন্দর শিখেছি আর শেয়ার করতে শিখেছি। তারপর আমি বিদ্যাসাগর কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করি। তারপর আমি ফার্মাসিউটিক্যালে জয়েন করি। ফার্মাসিউটিক্যালে অল্প কিছু দিনের মধ্যেই আমি যথেষ্ট একটা উন্নত মানে হায়ার পজিশন অ্যাচিভ করি। আমার বাবা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নাও আমি যখন ইন্টারভিউ নিতাম ফার্মাসিউটিক্যালে থাকাকালীন অ্যাজ আ ম্যানেজার, ক্যান্ডিডেট আসতো, কোয়ালিটি ক্যান্ডিডেট পেতাম না। তো দেন আই থট যে এখানে একটা ভ্যাকিউম আছে, হোয়াই ডোন্ট আই স্টার্ট সামথিং যেখানে আমি ট্রেনিং দিয়ে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে কোয়ালিটি ক্যান্ডিডেট প্রোভাইড করব। এগুলো আজকের কথা। তখন যেটা ভেবেছিলাম আমি একটা কোচিং সেন্টার করি। সেইভাবে আমার পথ শুরু। তখন আমার বিয়েও হয়ে গেছে। চাকরি ছাড়ার কথা যখন মাকে আর মিসেসকে বললাম, দে এনকারেজ মি আ লট। লাকি আপনি, একদম প্রচন্ড লাগে একদম। কারণ আমার 21 বছর বয়সে আমি বাবাকে হারিয়েছি। তো তার ফলে মাথার ওপরে মা গার্জেন। তো মা আমাকে এবং মিসেস, তখন আমার ছেলেও হয়ে গেছি, তারা অত্যন্ত এনকারেজ করলেন। তারপরে আমি কেরিওগ্রাফ শুরু করলাম। আমার সবচেয়ে ফরচুনেট পার্ট হচ্ছে আমি যাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হলাম 1997-এ শুরু করলাম, 2000, 2001, 2002, আমার সেই সব কলিগরা আমরা আজও এখন একসঙ্গে কাজ করছি। সো কেরিওগ্রাফের যেটা লিডারশিপ, সেটা হচ্ছে আমাদের একটা খুব স্ট্রং বন্ডিং। আজকে কেরিওগ্রাফের ডে টু ডে ফাংশনিং আমাকে দেখতে হয় না, আমাদের এন্টায়ার টিমটা প্রচণ্ড স্ট্রং। আমাদের ছাত্রদের যদি কখনো কোনো স্কোপ হয় জানবেন, জিজ্ঞেস করবেন, আমরা যে এফার্টটা জেনুইন দিই। সবাই যে ভালো কোম্পানি পাবে তা হয় না, কিন্তু আমাদের দিক থেকে কোনো ত্রুটি আমরা রাখি না তার ডেভেলপমেন্টের জন্য। আর যেটা আমরা করেছি, রেগুলারলি আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রামটাকে আপগ্রেড এবং আপডেট করেছি ইন্ডাস্ট্রি নিড অনুযায়ী। যখন শুরু করেছিলাম আমরা ট্রেনিং, তখন 80% ছিল সাবজেক্ট, 20% কমিউনিকেশন। আজকে হয়ে গেছে 50% কমিউনিকেশন, 20% হচ্ছে পার্সোনালিটি, নন মেডিকেল সাবজেক্ট অ্যান্ড ইন্টারভিউ টেকনিক্স, আর 30% সাবজেক্ট। কারণ সাবজেক্টের নিডটা আস্তে আস্তে কমছে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের জন্য। তো এইভাবে আমরা কাজ করছি। আমাদের ছাত্ররা আজকে এমন কোনো কোম্পানি নেই যেখানে তারা জব করছে না। গতকাল ফোন করলো একজন, সে সান ফার্মাসিউটিক্যাল এখন জেনারেল ম্যানেজার, সে কেরিওগ্রাফেরই ছাত্র, 2002-এর ছাত্র। সো আজকে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির লিডারশিপে আমাদের ছাত্ররা আছে। আর আমাদের বর্তমান ছাত্ররা যাদের কাছে ইন্টারভিউ দেয়, তাদের বেশিরভাগই কেরিওগ্রাফের স্টুডেন্ট। সো উই হ্যাভ আ ভেরি স্ট্রং অ্যালুমিনি, এবং প্রত্যেক বছর আমরা আমাদের অ্যালুমিনি মিটটা করি। আমাদের খুব ইচ্ছেও রইলো যে আপনার ইনস্টিটিউটটা ভিজিট করা। নিশ্চয়ই। আর সেদিনকে এই যে আপনি কিন্তু খাওয়াবেন এই রান্নার সামগ্রীগুলো, পিকনিক করবো আপনার ইনস্টিটিউটে, একদিন যদি আপনি ইনভাইট করেন। অনেকটা জানতে পারলাম। এক হচ্ছে হিউম্যান সাইড অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেখান থেকে যে টেকনিক্যাল জায়গা, অর্থাৎ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে কী কী ধাপে এগোতে হয় এবং কিভাবে হয়ে ওঠা যায়, এবং ডাক্তারবাবুদের পার্সপেক্টিভটাও, ডাক্তারবাবুরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কীভাবে দেখেন এবং তাদের সাথে যে বন্ডিং, বন্ধুত্ব, সেটা কতটা গুরুত্বপূর্ণ আর একজন ডাক্তারের জীবনও। আর আমি চাই যে আরও পর্ব করতে, আপনাকে অন্য একটা পর্বও দেখতে চাই। আপনাদের আর একটা যে দিক রয়েছে, অর্থাৎ অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, সেটা নিয়েও আমরা কখনো সময় পেলে কথা বলবো। খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে আমরা আলোচনা করবোই, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন। দেখি, ঠিক আছে, নেক্সট যখন সময় সুযোগ হয়। অনেক ধন্যবাদ তমাল বাবুকে এবং আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে। তো তমাল বাবু, নিশ্চয়ই আপনার আমাদের সাথে আড্ডা মেরে ভালো লেগেছে। কেমন লাগলো আপনার? ভীষণ ভালো লাগলো। আজকে খুব খোলামেলা আলোচনা হলো, এবং যেই সব জিনিসগুলো, যেসব আমাদের ছোটোবেলার মানে সব এক্সপিরিয়েন্সগুলো, কারেন্ট কন্টেম্পোরারি এক্সপিরিয়েন্সগুলো অনেকে জানেন না, বা যে মিসকনসেপশনগুলো আছে, সেগুলো যদি আমরা এই পডকাস্টের মাধ্যমে ক্লিয়ার করতে পারি এই নোবেল প্রফেশন সম্বন্ধে, সেটাই হবে আমাদের আজকের পাওনা। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যেগুলো আছে সেগুলো একদম করবেন না, করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, অল্প অল্প করবেন না, মানে বেশি বেশি করে। বরং আপনি লিখে জানান কমেন্ট সেকশনে যে আর কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। যেরকম আজকে একটা খুব অফবিট পর্ব ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এটা হেলথ কেয়ারের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং খুব মিসআন্ডারস্টুড একটা জায়গা। সেইটার অনেকটা মিথ আমরা ক্লিয়ার করতে পারলাম, অনেক কিছু ব্যাপারে আপনাদেরকে এডুকেট করতে পারলাম। তো এরকমই অন্য পর্ব নিয়ে ফিরবো। আমি সায়ন, আমি কুশল। আপাতত এখান থেকে বলছি টাটা, বাই বাই। আর বলবো সুস্থ থাকুন, যাতে কোনো ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।